যেদিকে আমি কই যাবো মা, কই যেদিকে খুশি সেদিকে যা, চোখ যেহেতু দূর যাবে কই দিকে আর ফেরত আসবি না। মা এটা বলতেছে? জি, কই চোখ যেদিকে যাবে সেদিকে যাবে, এখানে আর ফেরত আসবি না। পরে মা কাপড় চোপড় গোছায়া পলিথিনের যে ব্যাগগুলো আছে সেখানে দিয়ে দিল কাপড় চোপড়। তারপরে আমার মা আমার নানা বাড়িতে চলে যায়। আচ্ছা, নানা বাড়িতে চলে যায়, ওখানেই থাকে, ওখানে আমিও থাকি। আমার মা এখানে কাজ কাম করে, বাসা বাড়িতে কাজ করে, তারপরে রাজমিস্ত্রি কাজ করে, কইরা এখানে আমাদের সংসার চালায় আর কি। আপনারা কয় ভাই বোন ছিলেন? কয় ভাই বোন এটা আমি মানে ওই সময়টাতে কি বুঝতেন? আপনার ওই ভাই বোন সময় ছিল? হ্যাঁ, ওই সময় আমরা 2 ভাই ছিলাম। তখন আমার মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল আমার আগে। আচ্ছা, তো ওই ঘরের আরেক ভাই ছিল? জি জি, ওই ঘরের আরেক ভাই ছিল, সেও আপনাদের সঙ্গেই থাকতো? জি হ্যাঁ। পরে নানা ও ভাই নানা বাড়িতে ছিল বা ওর বাপের কাছে ছিল। পরে আমরা 2 জনে একখানে হয়ে গেলাম আর কি, 2 ভাই একসঙ্গে হলাম। তো আমার বাবা মাঝে মাঝে আইসে মনে করেন ওই থাকার পরে টাকা পয়সা কিছু জমায়, সেই টাকা পয়সাগুলো আবার মনে করেন ট্রাইং ভাঙ্গা বা চুরি করে বা মারধর করে এভাবে নিয়ে যায়। আপনার বাবা নিয়ে যায়? আমার বাবা নিয়ে যায়। আচ্ছা, মার কাছ থেকে। তারপরেও মা একটু হিসাবে ছিল, অনেক পরিশ্রম করতে পারতো, ঠিক আছে। তে টাকা পয়সা বাসা বাড়িতে কাজ করে, দিন পরে রাজমিস্ত্রি কাজ, যোগালি কাজ করে, বিভিন্ন ধরনের কাজ কাম করে টাকা পয়সা কিছু জমানোর পরে তখন আমরা নানা বাড়িতেই ছিলাম। এখানে অনেক দিন আমরা অনেক না খাইয়া ছিলাম এর মধ্যে, ঠিক আছে, অনেক না খাইয়া ছিলাম, থাকছি। তো টাকা পয়সা জমায় অনেক কিছু। সরি স্যার। না বলেন, আমি তো সবসময় যেটা বলি যে এখানে এসে একটা মানুষ যখন নিজের গল্প বলে তখন হাসি কান্না সবকিছুই থাকতে পারে। আপনি কাঁদছেন কেন? আমি একটু জানতে চাই। মানে আমি তো আসলে এক্সপেক্ট করিনি এরকম একটা মোমেন্ট হঠাৎ করেই। খুব কষ্ট করেছি স্যার জীবনে। আপনি বলেন, আপনার যত কাঁদতে ইচ্ছে করে আপনি কাঁদবেন, এবং আমি আপনাকে পুরোটার সময়ই শুনবো। শুরু করেন প্লিজ। টাকা পয়সা জমানোর পরে অনেক পরিশ্রম করে মা, অনেক ধরনের পরিশ্রম করার পরে টাকা পয়সা কিছু জমাতে আমার নানার যে বাড়ি ছিল ওটা মানে ওখানে একটা মুকুল নামে একটা লোক ছিল, প্রভাবশালী। ওনার স্ত্রী প্রাইমারি স্কুলেতে কাজ করে, জি, টিচার আর কি। তো উনি প্রভাবশালী, আমার নানারা খুব ছিল আর কি, গরিব ছিল, খুবই গরিব ছিল। তে ওরা হুমকি দেয় যে এই জমি ব্যস্ত হবে, আমাদের কাছে এই জমিটা বিক্রি করতে হবে, ঠিক আছে। পরে কে এই জমি বিক্রি করবো কে, পরে করে কি ইট কিনে মানে রাস্তার মধ্যে ওয়াল দিয়া দেয় আর কি। মানে আপনাদের এই বাড়ির? হ্যাঁ, আমার নানা বাড়ির রাস্তা। আচ্ছা আচ্ছা, ওয়াল দিয়া দেয়, আমরা আর ওই জায়গা থেকে বের হইতে পারি না। আচ্ছা, রাস্তা বন্ধ করে দেয়। তারপরে এক পর্যায়ে নানা আবার করে কি যে আমাদের বাড়ির পাশেই উপজেলা, একদম বাড়ির পাশেই উপজেলা। জি, তে ওই জমিটা উপজেলার এক ড্রাইভারের কাছে, মোস্তফার ড্রাইভারের কাছে জমিটা বিক্রি করে। আচ্ছা, বিক্রি করে পরে ওই পাশেই এক তাবলিক বুড়া নামে একটা লোক ছিল, তার কাছে জমি কেনে 8% এবং আমার মা ওখানে 4% জমি কেনে পিছনে। ওই বারের রাস্তা নেই আর কি, মানে আমাদের পিছনে। নানা কয় কি ওরা 2 জন মানুষ থাকবি, তো পিছনেই থাক। জি, যে 4% মা কেনে আর আমার নানারা এই 8% জমি কেনে। তো এইভাবে জমি কেনার পরে অনেক টাকা পয়সা ঋণও করছে। এবার দিকে আমরা 2 ভাই, আমার বড় ভাইটা ওই ভাই ওই ঘরের ভাইটা আর কি। তো মাঝে মাঝে ওর বাপের কাছে যায়, ওর বাপ আবার সরকারি চাকরি করতো উপজেলার মধ্যেই। আচ্ছা, তো ওখানে আবার মাঝে মাঝে যায়, ওর ওরকম কষ্টটা নাই, মানে আমার যেহেতু কষ্ট। তা আমি মার কাছে থাকি। তে টাকা পয়সা ঋণ হয়ে গেছে, মা কাজ কাম করে, মানুষের টাকা পয়সা দেয়। খাবার থাকে না ঘরের মধ্যে, খাবার থাকে না। ওই বাড়ির পাশেই আবার মেডিকেল আছে একটা, সেই মেডিকেলে ওই ভাতের মার ভাত গালায়, সেই মারগুলা মা নিয়ে এসে ওগুলো আমরা খাই। তো এইভাবে দিন চলতে থাকে। তারপরে মেডিকেলের যে কলাগুলা দেয় সকালবেলা, সেই কলাগুলা মইজা একদম নরম হয়ে যায়, সেই কলাগুলো আমরা খাই। মানে যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলো? জি, একদম মানে পচার মতো অবস্থা, পয়সা যায় অনেকগুলা, সেগুলা পাড়ায় দেয়, সেগুলো আমরা নিয়ে এসে খাই। অনেক সময় এগুলো থাকে না, শুধু মূলা সিদ্ধ, লবণ নাই, লবণ ছাড়াই সেই মূলা সিদ্ধ খাইতাম। লবণ কেনার মতো অবস্থা ছিল না? তো এইভাবে সংসার চলতে থাকে। তারপরে মা খুব কাজ কাম করার পরে টাকা পয়সাগুলো ঋণ শোধ হয়ে যায়।
হওয়ার পরে আবার কিছু টাকা মানুষের কাছে ঋণ করে একটা গরু কেনে। আচ্ছা। গরু কেনার পরে সেই গরুটা বেশ ভালোই চলতে থাকে। গরু কিছুদিন পর বাছুর হয়। জি। তে আমাদের ঘরটা ছিল চালের খেরি ঘর আর কি, আমাদের দেশে খেরের ঘর বলে, আমরা খেরি ঘর বলি। বেড়াগুলো যে ছিল সেগুলোও খেরের ছিল। এত নরম হয়েছে, উড়ি যে আছে না, সেই উড়ি ধরে একদম পয়সা নরম হয়ে গেছে একদম, মানে ধরলেই পড়ে যাবে এই অবস্থা। পরে নানি বাড়ি তখন থাকি, নানি তখন ওই বাড়া বানতো আর কি, আমাদের দেশে বাড়া কয়, ঢেকি যে বলে, সেই ঢেকিতে ঢেকিতে ধান বানতো মানুষের। এগুলা কইরা আমার মামারাও একটু অলস টাইপের ছিল, কাজ কাম করতো না, নানার উপরেই সব চলতো। আমার 3 মামা ছিল। এর মাঝখানে আবার মনে করে নিয়ে হয়ে যায় সেই গরুটা, মানে সাইরা দিয়া মা কাজে যায়, ঠিক আছে। আমিও ছোট, আর আমার ওইটা ভাইটা কই জানি গেছিল, তো এই গরুটা মানে এক জায়গায় বাইন্দা কাজে গেছে পরে সেই গরুটা করছে কি, মানুষের আমার সঠিক খেয়াল নেই, অনেক ছোটকালের কথা এগুলা, ধান না কি জানি খাইছে। খাওয়ার পরে সেই গরুটা মনে করেন ওই জমিওয়ালা দেখছে, দেখার পরে তো আমাদের এখানে মানে খরা ছিল, গরু মানে আটকায় রাখে, সেই খরার মধ্যে গরু নিয়ে যায় জমা দেওয়ার পরে খোয়ারে জমা দেওয়ার পরে 50 টাকা নাকি 100 টাকা লাগবে। ওই টাইমে 1 টাকাও ছিল না ঘরে। ওই টাইমে আমরা এই অভাবে যে লবণ ছাড়া মূলা সিদ্ধ খাই, আলু সিদ্ধ খাই, এগুলো খাই। তো ঘরে 1 টাকাও ছিল না। মা বিকালবেলা এসে শোনে যে গরু খরায় দিয়ে দিয়েছে। এখন টাকা পাবে কই? তে আমরা মেডিকেলে একটু যাতায়াত করতাম বেশি, মানে একদম বাড়ির কাছে মেডিকেলটা, যাতায়াত করতাম। সেখানে ওই স্যাভলন আছে না, ডিটল, এগুলো আমরা ফ্রি নিয়ে আসতাম আগে। স্যাভলন, স্যালাইন, অনেক ওষুধপাতি, এগুলো মানে চেনা পরিচিত সবাই নিয়ে আসতাম। নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিল। পরে গরু খোয়ারে দিব, টাকা তো আর নাই। এখন এই 50 টাকা না কত টাকা জানি লাগবে গরু আনতে গেলে। সেই ক্ষেত্রে মা স্যাভলন খায় ফেলায় পুরোটাই, 2 বোতল স্যাভলন। মানে সুইসাইড করেছে। গরু কই থেকে আনবে? ওই টাইমে টাকা কেউ ধার দিতে চায় না, অভাবী সংসার, কেউ টাকা ধার দিতে চায় না। তারপরে মারে বড় ভাই 1 বোতল পুরোটাই খায় ফেলেছে, আর 1 বোতলের বেশি অর্ধেক খাইছে। ওই টাইমে বড় ভাই আমার আইসা দেখে যে এরকম, আমি তো বুঝি না, আমার সামনেই খাইতেছে। মানে আপনি অনেক ছোট ছিলেন? আমি অনেক ছোট, অনেক ছোট। আমার ভাইয়ের সামনে একটু বোঝে। পরে ভাইয়া আইসা মার মনে করেন ওটা জোরে গালের মধ্যে থাপড় দিয়ে ওটা ফালাই দিয়েছে আর কি, মানে বোতলের মধ্যে ফালাই দিয়েছে, থাপড় দিয়েছে, ওটা তো থাপড় দিয়ে ফালাই দিয়ে শিক্ষা দিছে। শিক্ষা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বাড়ির আশপাশের লোকজন, মামারা, নানারা আইসে, মামিরা আইসে, মানে তখন ওই হয়ে গেছে আর কি, অ্যাকশন হয়ে গেছে। পরে সঙ্গে সঙ্গে উপজেলার বাড়ির কাছে উপজেলা ছিল, উপজেলার মধ্যে ছিল না তখন, ওই প্রাচী ছিল না, ওয়াল ছিল না, এখন ওয়াল হয়েছে। তে উপজেলার মধ্যে নিয়ে যায়, উপজেলার উপর দিয়ে আবার মেডিকেলের ওয়াল ছিল আবার কাছাকাছি। পরে মেডিকেলে নিয়ে যায়, সেখানে নিয়ে যাওয়ার পরে গাছতলার মধ্যে মারে করায়, ওই ওয়াশ করায় আর কি, পাইপ দিয়ে ওয়াশ করাইতেছে। সবাই পরিচিত ছিল তো, যে যা পাইছে সবাই ইচ্ছা মতন করে দেশ গ্রামের ভাষায় বকাবকি করছে, গালাগালি করছে, আর পানিও খুব বেশি পানি দিছে যাতে সুস্থ হয় আর কি। এইভাবে চলতে থাকে। তো সবাই জানলো না যে কি কারণে এটা করেছে? হ্যাঁ, সবাই জানে যে গরুর জন্য, সবাই মারে, গালাগালি করে। তারপরে গরুটা কিভাবে পান? গরুটা জানি না পরে কিভাবে নিয়ে আসে, মামারা গরুটা নিয়ে আসে। আচ্ছা। তারপরে এভাবে চলতে থাকে দিন, ওই না খাওয়া অবস্থা আর কি। এমনও দিন গেছে 5 দিন, 6 দিন, 7 দিন আমরা না খেয়েছিলাম একটা না। আপনি তো ছোট ছিলেন ওই সময়, আপনার মা কি বলতো, আপনাকে কি বোঝাতো? আমি ওইটা কিছু বুঝতাম না স্যার, একটু মনে আছে সেই কথাগুলো আমি বলতেছি। আচ্ছা। ওই টাইমেই আমি একদিন মানে খিদার অবস্থায় মেডিকেলের মধ্যে মানে ঘুরতে গেছি, খেলতেছি। তো ওইটা মা মেডিকেলের মধ্যে কাজ করে, এক হাজারা আন্টি ছিল, মারা গেছে উনি, কাজল ডাক্তারের ওয়াইফ, খুব ভালো ছিল, আমার অনেক খাওয়াইতো। তে মা কাজ করতে থাকে, আমি কাজের মধ্যে গেলে তো যতই ভালো থাকুক, ওখানে গেলে তো আমরা শুধু খিদার জন্য কাই করি। এটা পীরগাছা মেডিকেল। মানে আপনার জেলার কথা, কোন জেলার কথা বলছেন? এটা পীরগাছা, রংপুর জেলা, পীরগাছা থানা। থানায় মেডিকেলটা আর কি, পীরগাছা মেডিকেল আর কি, সরকারি হসপিটাল। তো ওখানে নিয়ে যায়, আমার ভর্তি করার পরে ওখানে থাকি, কয়েকদিন খাওয়া দাওয়া হয়, স্যালাইন দেয়, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। আসলে মূলত কিছু না,
সব হলো ক্ষুধার কারণে এরকম ক্ষুধার হয়েছে, কারণে এই অপুষ্টি, হ্যাঁ। অবস্থা আর কি। হুম। তো ওখান থেকে আবার রিল্যাক্স করে দেয়, বাসায় চলে আসি। এভাবে কাজকাম করতে করতে চলতে থাকে। তারপরে আস্তে 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 ওই গরুটার জন্যে মা নিয়ে আসতো, ভাতের মার নিয়ে আসতো। সেই সময়ও আগে এমনিই নিয়ে আসতো, তখন গরুর জন্য নিয়ে আসতো। গরুর জন্য মার নিয়ে আসতো, সেই মারের মধ্যে ওই নিচে কয়েকটা ভাত থাকতো, সেগুলো খাইতাম। ওই পচা রুটি, তারপরে কলা, এভাবেই খাই। পরে মূলা, লবণ ছাড়া সিদ্ধ আলু। বাবা খোঁজ নিত না? না, বাবা আমার কোনো সময় খোঁজ নিত না। এর মধ্যে আবার বাবা মাঝে মাঝে আসতো, আসার পরে ওই যে 2-4-5 টাকা যাই জমাইতো, এগুলো সব নিয়ে চলে যেত? এগুলো নিয়ে চলে যেত, খোঁজ খবর রাখতো না কোনো। আচ্ছা। তে আমার মা একটু চালাক টাইপেরই ছিল। তো ওই টাইমে আবার করলো কি, যে গরু আছে, তে একটা করলো, অ্যাকাউন্ট করলো ডিপিএস সোনালী ব্যাংকে 100 টাকা করে। অথচ আমরা খাইতে পারি না। তার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল, আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা ছিল। 100 টাকা করে ডিপিএস? জি, আমাদের জন্যই করছে এটা সেটা। আচ্ছা। ভবিষ্যৎ ডিপিএস, ওই 100 টাকা ডিপিএস করলো না, মনে করেন সংসারে আরো অশান্তি চাইপে আসলো। আচ্ছা, কেন? ওই 100 টাকা ডিপিএস করলো, মনে করেন এখন তো খাইতেই পারে না ঠিক মতন, এর মধ্যে আবার ডিপিএসের 100 টাকা দিতে হবে 30 দিনে মাস, ঠিক আছে। তো এই 100 টাকা আবার কই থেকে আসবে? বিভিন্ন রকম যেই কাজ পারতো টাকার জন্য, সেই কাজে বেশিরভাগ করতো আর কি। তো মানুষ বিভিন্ন অপবাদ দিত গ্রামের মধ্যে, অনেক নোংরা নোংরা কথাও কইতো। মা একাই থাকে, আমার বাপে খোঁজ খবর নেয় না। নানা বাড়ির মানে একই বাড়ি, ঠিক আছে, নানারা সামন সাইডে, আমরা পিছন সাইডে, বাবা ঠিক মতন আসে না। তো অনেক নোংরা নোংরা কথা বলে গ্রামের মানুষ, বিভিন্ন রকমের কথা বলে, ঠিক আছে। অথচ আমার মা কিন্তু পরিশ্রম করে খায়, বাসায় কাজ করে, রাত জোগালি কাজ করে, বিভিন্ন আর অন্য অন্য যে কাজ পায় সেগুলো কাজই করে। তার মাঝখানেও গ্রামের মধ্যে মানুষ মানে বিভিন্ন রকমের কথাবার্তা বলার পরে এভাবে মানে মা অসহ্য হয়ে গেল। তারপরে গ্রামের মানুষজন এরকম বিভিন্ন রকম বাজে কথাবার্তা বলে, আমার মা তো কাজ করে খায়, তারপরে বাজে কথাবার্তা বলে। তো মার এটা সহ্য হতো না, কারোরই সহ্য হবে না এই বাজে কথাগুলা। তো এভাবে এক প্রকারে চলতে 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 আর খাওয়া দাওয়ার কষ্ট আছেই, এটার মিস নাই। প্রতি মাসে 100 টাকা করে দিতে হইতেছে। তে কিছুদিন যাওয়ার পরে তে ওই মেডিকেলে এক বাবুর্চি ছিল, উনি রান্না বান্না করতো। সেই বাবুর্চি, ওনার নাম শামসুল। তে ওনারে এক পর্যায়ে আমার মা, আমার ছোটোকালে তো মনে নেই বেশি একটা, মানে ধর্ম বাপের মতো নাকি ডাকতো আমার মায়, ঠিক আছে, ধর্ম বাপের মতো ডাকতো। তে আমরাও মনে হয় নানা নানা করে বলতাম আর কি। তে সেই পর্যায়ে আস্তে 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 মানে সম্পর্কটা অন্যদিকে চলে গেল। অন্যদিকে বলতে? অন্যদিকে মানে চলে গেল কি, মানে বিয়ার আসলো এখানে আর কি। আমার মারে বিয়ে করবে আর কি, ধর্মভাব যাকে ডাকে। হ্যাঁ। আচ্ছা। যে এই পর্যায়ে মানে আমি আসলে আমার জীবন আমি বলি যে ধর্মভাব ডাকছিল কি ডাকছিল না তো আমার সঠিক খেয়াল নাই। আচ্ছা। আমি বলতাছি আর কি, তার কারণ আমি অনেক ছোট ছিলাম, আমি এরকমই ছিল কিছু। ঠিক আছে, আপনি যেটা শুনেছেন বা বুঝেছেন আমার সেটাই। ঘটনা আমি এটা আগে বলে নিই, আমার ঘটনা আমার গ্রামে বা আমার ফ্যামিলির কারো কাছে মানে শেয়ার করার মতো না। এই জীবনের প্রথম আমি এই জায়গায় শেয়ার করতেছি, মানে এত নিকৃষ্টগুলো ঘটনা, এগুলো কোনো জায়গায় আমি শেয়ার করে নেই, কারো কাছেই শেয়ার করে নেই। আপনি এখানে কেন আপনি কেন মনে করলেন যে এখানে আমি আসলাম যে আসলে যে এখানে আসলাম যে আমার মতন বয়সী, আমি গার্মেন্টসে চাকরি করি, দেখতেছি কি যে এখানে মানে বিভিন্ন এক বউ থুয়ে আর এক বউ বিয়ে করতেছে, 2-3টা বাচ্চার মা, সে বয়স হয়ে গেছে ভালো, 30-35 বছর বয়স হয়ে গেছে, সে আরো একজনকার নিয়ে চলে যেতেছে। আমি এই জন্য এখানে আইছি যে আসলে আমার বয়সী যারা আছে, 30-35 বছর বয়সী যারা আছে, তারা জানি আমার মতো না, সেটা ঠিক আছে, এই ভুলটা যাতে না করে। ওইটা তো পরের গল্প। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি কাউকেই যেটা বলতে পারেননি, সেটাই রেডিওতে এসে মন খুলে বলার মতো এটা কেন মনে করলেন? এটা মনে করলাম এই জন্যই যাতে মানে আমি যে কষ্টগুলো করছি অন্যরা এই কষ্টটা না করে, আমার মতন মানে নতুন যারা ছেলে মেয়ে আছে এরা যাতে এই কষ্টটা যাতে না পায়। ঠিক আছে, এটা যদি কেউ শুনে যাতে একটু তার মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি যাতে ঢোকে যে এই ভুলগুলো করা যাবে না। ঠিক আছে, আমি ধারাবাহিকভাবে যাই। আচ্ছা, তো তারপরে কি হলো? তারপরে এরকম ভাবেই মনে করেন ওই সম্পর্কটা ওইভাবে মানে ধর্মভাবের মতোই মনে ছিল। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স, স্কুলে ভর্তি হয়নি তখন। তখন আমি এই যে মানে আগে দেশ গ্রামে তো যে স্কুলে ভর্তি হতো, মাথার উপর দিয়ে কান ধরতে হইতো, তা আমি ওইটা আমি ধরতে পারতাম না, এরকম বয়স আর কি। জি। তাই আমি স্কুলেও ভর্তি হয়নি। তো এভাবে দিনকাল
চলার পরে মনে করেন ওই কথাবার্তা চলতে চলতে তো আমি একদিন উপজেলা পুকুরের মধ্যে খেলাধুলা করতেছি, বিকেল টাইমে। তা আমি গরমের দিন গোসল করতেছি, তে আমার খালা আবার মেডিকেল থেকে ওয়াল টপকায় আইসা তে মেডিকেল থেকে গোসল করতেছি, পরে আমার ডাইকে সুন্দর মতো নিয়ে গেল মেডিকেলে। তে নিয়ে যাওয়ার পরে দেখি কি আমার মা ওইখানে করছে, ওই পুরো শরীরে হলুদ দেওয়া, ঠিক আছে, আমি এটা বুঝি না, পুরো শরীরে হলুদ দেওয়া মানে হলুদ মাখাইছে আর কি, বিয়া মানে হয়েছে আর কি, হলুদ মাখাইছে। তাই আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমার নানা ওইখানে ছিল, খালা ছিল, নানি ছিল না। তে মারা দেখে আমি কইলাম, মা তুমি হলুদ দিছো, আমিও হলুদ দিব, ঠিক আছে, গায়ের মধ্যে। মা কইছে এটা হলুদ না, আমি কই না এটা হলুদ, তুমি হলুদ মাখছো, আমিও হলুদ মাখবো, হলুদ কই, ঠিক আছে। পরে খালারা কই চুপ করে, এটা হলুদ না। পরে ওইখানে কোয়ার্টার, উপজেলা মেডিকেলে যে কোয়ার্টারগুলো থাকে সেই কোয়ার্টারগুলোর মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার নানা ছিল ওখানে, পরে আমার ওই বাবুরচির হাতে, ঠিক আছে, মানে বিয়ার মধ্যে আমার হাতের মধ্যে উঠায় দেয়, যে কাইন্দা দিয়ে নানা কয় কি কয়, তুমি আমার নানির রাতের খেয়াল রাখো আর কি, ঠিক আছে। পরে তুলে দেয়, মানে ওখানে মানে বিয়া টিয়া হয়ে গেছে আর কি, আমার শুধু হাতের মধ্যে উঠাই দিল আমার নানা আর কি। আচ্ছা। তো উঠাই দেওয়ার পরে ওই পর্যায়ে চলে, পরে আমাদের বাড়িতে ওখানে থাকে 2 দিন, আর মেডিকেলে ডিউটি করে আর কি, বাড়ির থেকে মেডিকেলে ডিউটি করে। ওখানে এখনও জানাজানি করে নে, জানাজানি হয়েছে মানে নিয়ে যাবে আর কি, ঘর উঠাইবে ওখানে, তারপরে নিয়ে যাবে আমার মারে। তো এখান থেকে কিছুদিন থেকে ডিউটি করতেছে, বাড়ির কাছে মেডিকেল, আমাদের বাড়িও কাছে, তো ডিউটি করতেছে এক পর্যায়ে। ডিউটি করার পরে ওখানে ঘর রেডি করলো, রেডি করে আমার সহ নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তখনও আমি স্কুলে ভর্তি হইনি, তো ওখানে যাওয়ার কিছুদিন পরে ওখানে আমারে মানে মা স্কুলে ভর্তি করে দিল। জি, স্কুলে ভর্তি করে দিল। তো স্কুলে ভর্তি হওয়ার পরে যা হলো, মানে আমি তখন তো ছোট, আর আবেগটা ছিল, মানে বুঝতাম আমি যে আমি এরকম কষ্টের, আমার এরকমভাবেই চলতে হবে, মানে সামহাও বুঝতে পারতেন। হ্যাঁ, ছোট হইলেও বুঝতে পারতাম জিনিসগুলো, যে কষ্ট কি জিনিস, আমি এরকম কষ্টে আমার ওরকমভাবেই চলতে হবে। তারপরেও বুঝতাম যে পোলাপানের সাথে খেলাধুলা করতাম, ঠিক আছে, আমি মনে করেন একটু ছুইলেও দোষ হয়ে যেত, আমার সবাই বকাঝোকা করতো আর কি। ওই মানে ওই সংসারে যাওয়ার পরে, ওই বাবুশ্রীর সঙ্গে যখন বিয়ে হলো, তাই ওখানে যাওয়ার পরে মানে আমি তো কারো ছুঁইতামও একটু, ঠিক আছে, ওইটা আমার দোষ হয়ে যেত। আর আমার অনেকে মারধর করতো, ঠিক আছে, পোলাপানেরই। আর এরকম টাইপের, মানে আমি যেরকম টাইপের, এরকম মানে টাইপের মানে পোলাপানদের সবাই অবহেলা করে, ঠিক আছে, পোলাপানের একটা দোষ আছে, সবসময় এগুলো অপবাদ তো দিতই, আবার এগুলোর আবার অন্য টাইপের চোখে দেখতো আর কি, খারাপ চোখে দেখতো। আমার সবসময় ঘৃণার চোখেই দেখতো, পোলাপানটাও এটা ঘৃণার চোখেই দেখতো সবসময়। তো এইভাবে দিন যাইতে থাকে, আমি স্কুলে ভর্তি হই। ওখানে ছোটো ছোটো 2 আমার বন্ধু ছিল, নাজমুল আর হলো একটা নাম হলো মনু। মানে আগের ঘরের না, ওই যেখানে বিয়ে হয়ে যাওয়ার পর, সেটাই বলছি যে মানে আপনার বাবার আগের ঘরের। জি, মানে আমার বাবা মানে শামসুল বাবুরচি আর কি, কিন্তু যেখানে বিয়ে হলো সেই অর্থে আপনার মানে সম্পর্কের যে বাবা আর কি, সৎ বাবা যেটাকে বলে। তো ওই বাবার আরেকটা বউ থাকা অবস্থায় আপনার মাকে বিয়ে করেছিল নাকি? জি, থাকা অবস্থায়। আচ্ছা, ওনার অনেক ভালো সম্পত্তি ছিল, বাবু সরকারি বাবুরচি। আচ্ছা, তারপর তো ওখানে থাকতাম, ওখানে 2টা ছেলে ছিল বন্ধু, শুধু ওই 2টা ছেলের সাথেই বন্ধু, আর বাদ বাকিগুলা মনে করেন আসে, মানে ওদের যে বংশের যে ইয়াগুলা, আজ আমার সৎ বাবার যে বংশের যে পোলাপানগুলা, সেগুলো সবাই আমার অন্য চোখেই দেখতো। তে ওই বিকালবেলা আমাদের সৎ বাপে যে আসতো, আসার পরে তে আমার একটা ছিল, মানে সৎ বোন ছিল, ওই ঘরের একটা বোন ছিল, ঠিক আছে, ওই আর বিকালবেলা আসা মাত্রই দৌড়ে সাইকেলের সামনে যাইতো। আচ্ছা, ওর বাপে অনেক কিছু নিয়ে আসবে, ঠিক আছে, ও খাবার টাবার নিয়ে আসে, নাস্তা বানিয়ে নিয়ে আসে, তো নিয়ে আসলে পরে দৌড়ে যাইতো। তো গেলে পরে সাইকেল থেকে বাই করে দিত, এটা ওটা, আমি তো বয়ে থাকতাম, আমার কোনো সময় দিত না। তো একদিন আমি মানে ওই পারভিন, ওই মেয়েটার নাম ছিল পারভিন, আমি ওখানে মানে খেলাধুলা করতেছি, মানে বসে রয়েছি বিকেলবেলা, তো ওর বাপ আইছে, ও দেখে নেই। তা আমি একদিন বললাম কি, পারভিন তোর বাপ আইছে, শুধু এই কথা বলা মাত্র পারভিন দৌড় দিয়ে, ও ছোট, ঠিক আছে, দৌড় দিয়ে যায় ওই সাইকেলের সামনে গেছে, সাইকেল ধরছে, ওই সাইকেল ধরলো কে আমারে, মনে করেন বাচ্চা, হ্যাঁ তুই এটা কোয়ার সময় এখন তো সাইকেলের তলে পড়তো, ঠিক আছে। কে বললো এটা? ওইটা আমার সদ্দাব বললো আমারে, মানে ওই দিনকে থেকে শুরু, ইচ্ছা মতন গালাগালি করলো, আমারও গালাগালি করলো, আমার মারও গালাগালি করলো। তো চুপ হয়ে রইলাম আমি, ঠিক আছে। তো এক পরে যাই এভাবে দিন যাইতে থাকে, ওখানে অনেক দিন থাকি। ওখানে থাকার পরে
এর মাঝখানে যা হয় আর কি, তো এক বাচ্চার সাথে মানে খেলতে খেলতে তা আমি ছোট তো ওই যে খেলাধুলা করতেই পারে স্বাভাবিক, তো ওই মানে বাড়ির পিছনে ছোট্ট একটা গাতা খুঁজছি আর কি, ছোট্ট মানে ওই পোনা মাছ ওখানে ছাড়ছি, আচ্ছা এই গাতা খুললাম কে, ঠিক আছে, এই গাতা খুললাম কিসের জন্য, মাটি ধোয়া চলে যাবে। আরও আমার সাথে এই যে মনু নামে একটা ছেলে আসলো, ও গাতা খুঁজছে, ও বড় খুঁজছে, ওরা কিছু কয় নাই, আমি খুললাম কে, এই মাটি ধুয়া চলে যাবে, মাটি কাটতে কষ্ট লাগে না। গালাগালি করলো, আমার মা আবার নিয়ে আসে আমার 2-3টা থাপড় দিল, তুই এলে খুঁজছিস কে, ঠিক আমি মা মনু তো খুঁজছে, কয় তুই বুঝোস না, তোর এখন কবে বুদ্ধি জ্ঞান হইব, তুই জানোস না তুই কই আসিস। মার পরে ওই টাইমে অনেক অত্যাচার চলতো আর কি, অনেক মারধর করতো, অনেক মারধর করতো, আমি পরে বলতেছি সেগুলো কথা, তুই বুঝোস না, ঠিক আছে, তো বুদ্ধি জ্ঞান কবে হইব, মানে আবার আড়ালের মধ্যে বুঝেলে, বাবা তুই এগুলো করিস না, ঠিক আছে, এগুলো করলে সমস্যা, এগুলো করিস না। আমাকে আচ্ছা আমার ঠিক আছে, আমি তো কিছু করি না, ঠিক আছে আরও করবো না, এভাবে দিন তাড়াতে থাকে। তো একটা বাচ্চার সাথে আমি খেলাধুলা করি, সেখানে ওই বাচ্চারা আমার পিঠের মধ্যে অনেক জোরে মানে একটা লাকড়ি দিয়ে আঁচড় দেয়, আঁচড় দিলে পরে অনেক বড় একটা দাগ হয়ে যায়, লাল টকটকা দাগ হয়ে যায়। হওয়ার পরে আমি মার কাছে যাই, মা আবার খেয়াল লাগতেছে, মার কাছে যাই, ওখানে কই সেই বাবুরচি আবার ওই খুলি ছিল, মানে বাড়ির বাইরেটা খুলি ছিল আগিনা কয়, ওখানে বসে রয়েছে, ওখান থেকে সব দেখতেছে। মার কাছে যাই বিচার দিতেছি, মা এরকম ব্যাপার কয়, থাক ভালো হয়ে যাবে, কিছু করার দরকার নেই, ঠিক আছে। তো আমি এসে খেলতেছি, আমার ডাক দিল, সেই বাবুরচি ডাক দিল, ডাক দেওয়ার পরে আমার সৎ বাপ, আমি তারে কিছু কই না, জামাই কয়ে ডাকি, সৎ বাপ আব্বা টাব্বা বলি না। ডাক দিল, ডাক দিয়ে কয় কি, কই দিয়ে তোর কই মারছে, পরে পিঠে দেখাইলাম, ইস কত মারছে রে, দাগ হয়ে গেছে, ওরা মেডিকেল নিয়ে যেতে হইব, পীর কাছে মেডিকেলে ভর্তি করাতে হইব, অ্যাম্বুলেন্স কই, সেখানে বয়স্ক আসলো। তারপরেও সে এরকমভাবে জিনিসগুলো বলতেছে আমাকে, ঠিক আছে। তা আমিও বলতেছে, মানে আপনার সৎ বাবা এটা বলতেছে আপনাকে? হ্যাঁ, আচ্ছা, যে ইস কত মারছে রে, ফাইটা ফুটে গেছে। আমার মা আমার নিয়ে অনেক মায়ের দর খায় ওখানে, আচ্ছা, আর মারে কি অমানসিক মারে, ঠিক আছে, আচ্ছা, অমানসিক একদম মায়ের একদম বেহুশ বানায় ফেলে, ঠিক আছে, হুশ জ্ঞান ডাক্তার মাক্তার আইনে আবার হুশ এরকম মারে, শুধু আমারে নিয়েই ওখানে মায়ের দূর হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে মা আমারে, আমি তখনও ছোট, রাস্তা স্কুলে ভর্তি হয়ে নাই, তাই আমি রাস্তাঘাট চিনি না। আমার মা যেখানে বিয়ে হয়েছে, মানে আমাদের নানা বাড়ির থেকে 4 মাইল দূরে আর কি। জি। তাই আমার মা একদিন আমারে মারছে, ঠিক আছে, আমারে কোনো দিশা বিষয় না পায়, মা কানতে কানতে আমারে কইলো কি, কয় তুই এখান থেকে চলে যা, তুই এখানে থাকলে আমার সমস্যা হয়, তোর সমস্যা হয়, তুই চলে যা এখান থেকে। যেদিকে আমি কই যাবো মা, কয় যেদিকে খুশি সেদিকে যা, চোখ যেহেতু দূর যাবে, কই দিকে আর ফেরত আসবি না। মা এটা বলতেছে? জি, কই চোখ যেদিকে যাবে সেদিকে যাবে, এখানে আর ফেরত আসবি না। পরে মা কাপড় চোপড় গোছায়া পলিথিনের যে ব্যাগগুলো আছে সেখানে দিয়ে দিল কাপড় চোপড়, দেওয়ার পরে আমি তো চিনি না স্যার যে আমি কোন দিকে যাব, রাস্তাঘাট 4 মাইল দূরত্ব, যেখানে থাকি ওইখান থেকে অল্প একটু দূরে চিনি। আমাকে একটু জাস্ট বলেন যে আপনি তখন কোনো ক্লাসে পড়ছেন? না, তখন লেখাপড়া করি না। তখন মানে এই বয়সে আপনার মা আপনাকে বললো যে চলে যেতে? যেখানে করছে সেখানে চলে যা, এখানে আসবি না, তোরও অশান্তি আমারও অশান্তি। আরে, মানে ব্যাগটাও মা গুছিয়ে দিয়েছে? জি, ব্যাগ গুছিয়ে হাতে ধরে দিয়া রাস্তা দেখাই দিছে, যা। কি ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের জীবন। পরে ব্যাগটা হাতে নিয়ে যাইতেছি, যাওয়ার পরে আসলে ওই বাড়ির থেকে একটা মেন রাস্তা ছিল, অত দূর পর্যন্ত আমি চিনি, তারপরে আর কিছু চিনি না, মানে ওইখান থেকে আপ ডাউন করতে, ওই মেন রাস্তা থেকে এই পর্যন্ত আপ ডাউন করতে পারবো। তারপরে যে পথগুলো মনে করেন 1/2 কিলোমিটার হবে বা 1 কিলোমিটার হবে, এতটুকু পথ আমি চিনি, মানে খেলাধুলা করে ওই এরিয়ার মধ্যে এতটুকু আমি চিনি, মেন রাস্তা দেখা যায়। তার মেন রাস্তার পরে আমি কোন দিকে যাব, নানা বাড়ির দিকে, এটা আমি চিনি না। তো অনেক সময় ঘুরতে 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 কই যাবো আর, তখন তো ছোটো, রাস্তা করে চিনি না, কই যাব। পরে আবার ঘুরে আইছি মার কাছে ঘুরে আইছি, মা আবার রাগ ভাঙিয়ে গেছে, মা আবার ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে যায়, কয় কে নিয়ে আইছে তোরে, কেউ নিয়ে আইছে? আসলে আমার কেউ আনতে যায়নি, সবার সামনে বাইক করে দিয়েছে, কিন্তু বাড়ি ভরা মানুষ, ওই আমার সৎ বাবু ছিল, পরে আর ভাইরাও ছিল, ছোটো পোলাপুটো ছিল, সবার সামনে মা আমার বাইক করে দিছে, যেদিকে খুশি সেদিকে যা। তা আমি কই যাবো, চিনি না কিছু। পরে ফেরত আইছি, আবার
আসার পরে মা রাগ ভেঙে গেছে, কিছু কয় নাই, রুমের মধ্যে নিয়ে যায়, তোর কে নিয়ে আইছে, কেউ নিয়ে আইছে, মারে আমি কই কি কমু কমু, আমরা নিয়ে আইছে, কে নিয়ে আইছে, ও বুকে আসলে আমরা কেউ আনে নাই, তো রাস্তা থেকে ফেরত আনবো, যাস না কই যাবি হারাই যাবি, কেউ আনে নাই আমার, আমি নিজেই আইছি। পরে আমি কই অমুকে কইছে যে ইয়া হয়েছে, ওই নিয়ে আইছে আমারে। পরে থাকলাম, থাকার পরে বেশ কিছুদিন ভালোই চললো, আমার ওইখানে স্কুলে ভর্তি করে দিল, ওইখানেই ভর্তি করে দেওয়ার পরে ক্লাস 15 দিন 1 মাস করলাম, করার পরে আবার অশান্তি শুরু হয়ে গেল, আবার ওখানে অশান্তি শুরু হয়ে গেল। পরে আমার নানি এটা সব জানে, সব শুনতেছে, শোনার পরে নানি এসে আমার নিয়ে যায়। তখন নানি আমার নিয়ে যাওয়ার পরে ভিক্ষা করা শুরু করলো। নানি নানি নিয়ে যায় ভিক্ষা করা শুরু? হ্যাঁ, আমার কাজ কাম নানি তখন মানে করতে পারে না, বয়স হয়ে গেছে, নানি আমার মানে মানুষ করার জন্য ভিক্ষা করা শুরু করলো, ঠিক আছে। পরে ভিক্ষা করা শুরু করলাম, ভিক্ষা করে আমার ইয়া করাইতেছে, পরে স্কুলে ভর্তি করে দিল, ক্লাস 1-এ ভর্তি করে দিল। শিশু শিক্ষা আমি পড়ি নাই, ক্লাস 1-এ ভর্তি করে দিল। সেখানে ক্লাস 1-এ ক্লাস 1 করলাম, করার পরে ক্লাস 2-তে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে সেখানে স্কুল ড্রেস লাগবে আমার। আর আমি এখানে আর একটা কথা বলি, যখন মানে ক্লাস 2-তে ভর্তি হলাম, আমার প্যান্ট পরার নাই, মানে শার্ট তো দূরের কথা, মানে প্যান্ট যে পরবো সেই প্যান্টটাই নাই, ঠিক আছে। পরে ওর কাছে প্যান্ট চায়, ওর নানি চায়, কেউ মানে ওরকম দেয় না, সবাই মোটামুটি অভাবে ছিল, কেউ প্যান্ট দেয় না। পরে বড় একটা ছেলে প্রায় 24-25 বছর বয়স, ওর একটা মানে বানাইনা প্যান্ট আমার দিল, অনেক মানে কথা কওয়ার পরে দিব দিব করে অনেকদিন ঘুরাইলো, ঘুরানোর পরে ওই প্যান্টটা দিল। এই প্যান্টটা কাইটা টেলার্সের দোকানে, মানে বাড়ির কাছে টেলার্স ছিল, মহিলা এক চালাইতো, কল্পনা আন্টি, হিন্দু, তার কাছে দিল। সে 2টা প্যান্ট বানাই দিল ওই প্যান্ট দিয়ে। সেই প্যান্ট 2টা পরে স্কুল যাই, যাতায়াত করি, শার্ট ওরকম নাই, গেঞ্জিও নাই, সব চিরাবিরা। তারপরে ক্লাস 2-র মধ্যে যে সময় উঠলাম, ওই সময় একটা স্কুল থেকে তখন স্কুল ড্রেস পেশার আসলো আর কি, এর আগে ছিল না মনে হয়, মানে তখনই শুরু হলো আর কি স্কুল ড্রেসটা, আমার মনে হয় আমাদের মডেল স্কুল আর কি, মানে স্কুল ড্রেস দিতে হবে, যে স্কুল ড্রেস দিতে হবে। ওকে, তে সবাই স্কুল ড্রেস কম বেশি বানাইছে, আমার স্কুল ড্রেসও হয় না। আমার প্রতিদিনই স্যার বলে, ক্লাসে বলে, তোমার স্কুল ড্রেস কই, স্কুল ড্রেস স্যার আসবে না, এরকমভাবে প্রতিনিয়তই বলে। তে বলতে বলতে নানির কাছে আমি বলি, নানি কয় বানাই দিমু দিমু, এভাবে ঘুরায়। তা আমিও নানির কাছে একটু জারি জুরি দিয়ে কথা কইতে পারি, আর কারো কাছে না, মার কাছেও পারি না, বাপ তো নাই, বাপের কোনো প্রশ্নই নেই আমার কাছে, শুধু নানির কাছে একটু জারি জুরি দিয়ে কথা বলতে পারি। না স্কুল ড্রেস না বানিয়ে দিলে স্কুলে যাবো না, সে বিভিন্ন রকম কথাবার্তা বলতাম। নানি কোনো সময় কইতো না যে তোর বাপের কাছে যা বা তোর মার কাছে যা, এগুলো কোনো সময় কইতো না। নানি যে ভিক্ষা করে সেই টাকা দিয়ে স্কুল ড্রেস হয় না। আর আমার মামারাও একটু আলসে টাইপের ছিল, ওরাও খাইতো আর কি, ওই ভিক্ষার টাকা পয়সা চাল ডাল ওরাও খাইতো। সেই ক্ষেত্রে নানি করলো কি, ওই আমাদের এখানে একটা বাস স্ট্যান্ড আছে পীর কাছে, সেখানে বাস স্ট্যান্ডে ইট ভাঙতে হবে আর কি। তা নানি এই শেষ বয়সে যা ইট ভাঙা শুরু করলো আপনার এই স্কুল ড্রেসের জন্য, স্কুল ড্রেসের জন্য। প্রায় 6-7 দিন ইট ভাঙলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাইঙ্গা আমার কিছু টাকা পাইছে, সেটা আমার একটা শার্ট বানায় দেয়। ও মাই গড। সেখানে শার্ট বানিয়ে দেয়, তে আমি লেখাপড়া করতে থাকি, করার পরে এক পর্যায়ে নানিও ভিক্ষা টিকা মানুষ, মানে ওরকম খুব অভাব দেশে, আমাদের আসলে উত্তরবঙ্গে খুবই অভাব ছিল ওই টাইমে, খুবই অভাব। তা আমার মামা তো ভাই ছিল একটা ওই টাইমে, উনি মাদ্রাসায় আগে ঢাকায় লেখাপড়া করতো, আমার মামারা ঢাকায় ছিল, তে ঢাকায় মাদ্রাসায় পড়তো, উনি হাফেজ হবে আর কি, এরকম অবস্থা আর কি। তে খুবই সংসারের অভাব, মামাগো সংসারের অভাব, ওখানে ওই শুধু মূলা সিদ্ধ আলু সিদ্ধ এগুলাই খায় আর কি, ভাত তেমন একটা চলে না ওই মামার সংসারেও। তো এইভাবে চলতেই থাকে। তো আমার মামা তো ভাই একদিন করলো কি, যে ওরে আমার মাদ্রাসায় দিয়ে দাও, ঠিক আছে, আপনাকে মাদ্রাসায় ভর্তি করতে বলছে? হ্যাঁ, মাদ্রাসায় ভর্তি করতে বললো। তে আমি ওখান থেকে চলে গেলাম, ক্লাস 2 মধ্যে কিছুদিন পড়ছি, পড়াই মাদ্রাসায় চলে গেলাম। তে চলে যাওয়ার পরে ওখানে যা হইলো আর কি, মাদ্রাসা ছোট একদম, ঠিক আছে, 15-20 জন ছাত্র, ঠিক আছে। তো মাদ্রাসা নামে কি, মাদ্রাসা নামে একটা কলঙ্ক আর কি। কেন? ওখানে ভিক্ষা করাইতো, ওই হুজুরের ব্যবসায় ছিল, মানে ভিক্ষা করানো, কালেকশন করাইতো আর কি, মাইক দিয়ে কালেকশন করাইতো, এ করতো হু করতো। তা আমার ভাই ওখানে লেখাপড়া করে, আর একটা মানে লেখাপড়া কি ওই মানে ভণ্ড হয়ে গেছে আর কি এক পদের।
কিরকম? ওই ভিক্ষা মাদ্রাসায় কালেকশন করে, 7 দিনের সফরে যায়, 10 দিনের সফরে যায়, ভ্যান নিয়ে নিয়ে সারা রংপুরে কালেকশন করে আর কি, মাদ্রাসার নামে উঠায় উঠায় হুজুরে সব খায়। আপনিও সে কাজ করা শুরু করলেন? হ্যাঁ, আমার মামা তো ভাই টাকা পয়সা নেয় না, কিন্তু হ্যাঁ। ওই হুজুরেই সব খায়। তো আপনি কি করলেন? আপনাকে নামাইলো ও রাস্তায়? হ্যাঁ, আমি ওই মাদ্রাসায় গেলাম, কিছুদিন লেখাপড়া করলাম, তাই আমি হুজুরে আমার সামনে টেকনিক খাড়ায়। হ্যাঁ। হুজুরে টেকনিক খাটায় কি, আমার মামা তো ভাই তো ওই 6 দিন 7 দিনের জন্য সফরে যায়, তে ওই আমারে মাদ্রাসায় রাখতে কয়। তে আমার মামা আসে মাঝে মাঝে, মামা আসে, আমার ভাগ্নে আছে, পোলা আছে, মাঝে মাঝে দেখতে আসে। আসলে পরে আমার মামা তো ভাইরে কোনো সময় পায় না, আমারই পায়। তো হুজুরে আবার ওইখানে আবার যা তা করে অপমানি করে আবার আমার মামা আর কি। ঠিক আছে, মামা জিনিসটা বুঝতে পারছে, মানে যা তা করে কয়, অপমানি করে। ঠিক আছে, টেকনিক খাটায় যে আমার একজনকার রাখলেই হবে আর কি। মাঝে মাঝে আমারও পাঠায়, আবার মনে করেন কয় না ওরে দিল পার 2 জনে পাঠালে কি মন না গার্জিয়ান আসলে তখন খারাপ দেখাবে, এই জন্য আমারে রাখে আমার মামাতো বাইরে পাঠায়, বেশি সুযোগ সুবিধা হইলো আর কি। তো এইভাবে দিন চলতে থাকে। পড়ালেখা তেমন একটা মানে ভালো না আর কি। সকালবেলা পড়ায় মানে খাওয়ায় আর কি, ফ্রি খাওয়ান দাওয়ান ফ্রি, তাই খাইতেছি ফিরতেছি চলতেছি, মানে দিনকাল ভালোই চলতেছে আর কি। ওই মানে খাওয়ার অভাবটা ওই জায়গায় আর নাই। ঠিক আছে, আসি কালেকশন মালেকশন যা করি, মার কাছে যাই, গেলে পরে একটু যাই, যা থাকি না বড় দিনকে চলে আসি, নানি বাড়ি যাই, নানির পাশে মাঝে মাঝে থাকি। নানি অনেক গল্প করতো আমার সাথে, ভবিষ্যৎ নিয়ে আর কতদিন লাগবে লেখাপড়া করতে, তার তো বয়স শেষ টাইপে চলে আসছে, কতদিন লাগবে। আমি বলতাম এর তো নানি শুরু কিন্তু আমার কেবল, তখন নানি এর তো আর কিছুদিন লাগবে আর কি, নানি এরকম আশ্বাস দিতাম। তারপরে এক পর্যায়ে ওখানে মাদ্রাসাটা মামাতো ভাইরা আর 2 জন করে মানে পাগড়ি দিয়ে দিল আর কি, ওদের হাফেজ হয়ে গেছে, পাগড়ি দিয়ে দিল। এরপরে আমার মামাতো ভাই তো ওইখান থেকে চলে আসলো বাড়িতে, আর তো তার ওখানে কোনো ইয়া নেই। পরে আমারে নিয়ে আসলো, নিয়ে আসার পরে এখন আমারে কই কি করবে, বাড়িতে কিছুদিন থাকলাম। পরে বাড়ির পাশে একটা কমি মাদ্রাসা ছিল, ওই কমি মাদ্রাসার মধ্যে আমারে ভর্তি করালো। তো সেখানে আবার খাওয়ান দাওয়ান বাড়ির থেকে দিয়ে আসতে হবে। নানি ভিক্ষা করতো, ভাত রান্ধতে আমার জন্য ভাত সারাদিন ভিক্ষা করতো, বাড়িতে রাঁধতো বা মামিরা রাঁধতো, এই ভাত দিয়ে আবার নানি আমার দিয়ে আইতো, ভিক্ষা চালের ভাত। হ্যাঁ, তো অনেক সময় ভাত দিয়ে আসতো, অনেক সময় কি শুধু কাঁচামরিচ, এটা ভর্তা আর অন্য কোনো তরকারি নেই, এটা দিয়ে ভাত খেতাম। আবার পানি দিয়ে রাখতাম, এটা সকালে নাস্তা খাইতাম। সবাই সকালবেলা এটার মধ্যে পানি দিয়ে রাখতেন? জি, অর্ধেক খাইতাম, অর্ধেক পানি দিয়ে রাখতাম। তো এইভাবে দিন চলতে থাকে। আর অন্য অন্য ছাত্ররা এরা ওই মাদ্রাসাটা ভালো ছিল, আল্লাহর রহমত খুবই ভালো ছিল। ওইখান থেকে অনেক শিক্ষা অর্জন করছি, যেটুকু জ্ঞান বুদ্ধি হয়েছে ওই মাদ্রাসায় হয়েছে। ওই মাদ্রাসার হুজুরগুলোও খুব ভালো ছিল। তারপরে সকালবেলা সবাই চিড়া মুড়ি নাস্তা এগুলা খায়, আমার এগুলা কোনো সময় কপালে জোটে না, আর এগুলো আমি কোনো সময় আশাও করি না। আমার মানে কোনো মতো ভাত হইলেই হয়েছে। ঠিক আছে, তো এভাবে মানে সকালে সবাই চিড়া মুড়ি খায়, আমি ভাত খাই। আমি কারোটার দিকে হিংসাও করি না, তাকাইও না, কোনো কিছু করি না। আমার মধ্যে এই বুঝটা আছে ছোটোর থেকেই। তো খাইতে খাইতে থাকি। তো নানি প্রতিদিন ভাত দেওয়া যায়, হুজুরে একটা মেয়ে টের পায় এটা। টের পাওয়ার পরে পরে হুজুর আমার কাছে, সাভারের হুজুর, এটা তার সাথে কোনো যোগাযোগ নাই, আতিক হুজুর, বাড়ি সাভার, সে ওইখানে যায় মানে শিক্ষকতা করতো আর কি। আচ্ছা, সে হুজুর টের পায় জিনিসটা, টের পাওয়ার পরে আমার ডাক দিয়ে বলে ওখানে আবার বোর্ডিং সিস্টেম হবে আর কি। ঠিক আছে, ঢাকার বড় এক মাদ্রাসার থেকে মানে অনেক টাকা পয়সা মানে ওখানে ওঠে আর কি, মানে ব্যাংকের মাধ্যমে। ওখান থেকে আর কি ওই মাদ্রাসার বড় হুজুরে ওই কমি মাদ্রাসাটা দিছে। তো ঢাকার থেকে টাকা পাঠাবে, যারা যারা মানে ভালো লেখাপড়া করে টিয়া করে, ওদের জন্য কিছু ফ্রি খাওয়ার ব্যবস্থা করবে আর কি। তো সেখানে আল্লাহর রহমত আমি ওখানে লেখাপড়া ভালোই, আমার রোল 2 ওখানে। তারপরে ভোট হয়, ওখানে ভোটে আমি ক্যাপ্টেন মাদ্রাসার দায়িত্ব পাই আর কি। আচ্ছা, আমাদের ক্লাসে ক্যাপ্টেন্সির দায়িত্ব পাই, তো ক্যাপ্টেন পালন করি। তো সেখানে একদিন সকালবেলা নাস্তায় আমার এক হাবিব নামে একটা বন্ধু ছিল। তো ওই দিনকে আমার রাত্রেবেলা ভাত অল্প একটু ভাত দিয়ে গেছে নানি, তো ওটা আমি রাত্রে খাইছি। সকালবেলা নাস্তা মাস্তা নাই, আমি মানে মাদ্রাসার পিছন সাইডে যা দাঁড়ায় রয়েছি যে সবাই নাস্তা কাস্তা শেষ হইলে আমি ক্লাসে আবার যাবো নাস্তা খাওয়ার শেষে। আচ্ছা, তে ওই হাবিব ওরে আমার ডাক দেয় কিরে মামু নাস্তা খাইছো? আমি কই কথাবার্তা কই না, মানে লজ্জা পেতেছি আর কি। লজ্জা তো সবারই আছে, লজ্জা পেতেছি যে পরে কিছু বলে না, কয় আয় নাস্তা খাবি, আমার চিরামুড়ি আছে আয়।
পরে ও নিয়ে যাওয়ার পরে আমাদের ওখানে খাওয়ার ব্যবস্থা হয় আর কি, টাকাগুলো আমাদের হাতেই দেয়। তো এবারে যায় ওখানে 2 বেলা খাই, আর রাত্রে যে ভাতটা নেই ওই ভাতটা অর্ধেক খাই, অর্ধেক রাইখা দিই, ওটা সকালে নাস্তা খাই। আচ্ছা। তো এভাবে দিন যাইতে থাকে, লেখাপড়া আল্লাহর রহমতে ভালোই করতেছি ওখানে। করতে করতে একদিন আমার মা আসে বেড়াইতে, আমরা দেখতে আসে মাদ্রাসার মধ্যে, বিকালবেলা সন্ধ্যার পরে মনে হয় লেখাপড়া করতেছি। তে মা আইসে পরে আমি আসতেছে দিয়ে দেখলাম। পরে আমি আমার বললাম, হুজুরে বললাম যে হুজুর আমার হুজুর নানিরে দেখছে, কয় হুজুরেই বললো যে তোর নানি আইছে, ঠিক আছে। পরে কয় যা বাইরে যা। পরে বাইরে গেলাম, কথাবার্তা কইলাম। তো ওই টাইমে আমার মা কইলো কি যে হুজুরে দল জিজ্ঞাসা করে বলবি তোর খালা হয়। এই প্রথম আমার মাথার মধ্যে সবচেয়ে বড় আঘাত লাগলো সে এই কথাটা, যে আমার আমার বোঝার বয়সে এই প্রথম একটা কষ্ট পেলাম আর কি। এতদিন যা পাইছি ওরকম কিছু মনে হয় নাই। তো এই একটা কষ্ট পেলাম যে মা খালা হয়ে গেল আর কি। আপনি জিজ্ঞেস করলেন না যে কেন এই কথা বললা? না, আমি জিজ্ঞেস করিনি। আমি আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই প্রথম আমি খুব বড় একটা কষ্ট পেলাম। পরে কথাবার্তা শেষে চলে গেল, নানি বা চলে গেল। তাই হুজুর আসলে জিজ্ঞেস করছে যে কে হয় এটা, আমি কই আমার খালা, ঠিক আছে আমার খালা হয়। পরে লেখাপড়া করতেছি। তে মাদ্রাসার কিছু নিয়ম আছে আর কি, প্রতি বৃহস্পতিবারে 5টার পরে সবাই ছুটিতে যায়, যার যার মার সঙ্গে থাকে না, বাড়িতে যায় আর কি। বেশি 4 ভাগে 3 ভাগ ছেলেদের ছুটি হয়ে যায় প্রতি বৃহস্পতিবারে। তা আমার যেহেতু নানা বাড়ি কাছে, তা আমার ওরকম ছুটি ছাটা লাগে না। তারপরেও মাসে একবার নেই, আমি 1 বা 2 বার এরকম নিয়ে নানির কাছে যা থাকি। আমি নানির কাছে খুব ঘুমাইতে ভালোবাসতাম। তার কারণ আমি কথাটা বলি, নানির যে খেতাগুলো ছিল একদম জিরা, কিন্তু মামিগো খেতে একটু ভালো ছিল। আমি মামিগো ঘরে যা বেশিটা ঘুমাইতাম না, ওই নানির সিরা খেতার মধ্যেই যা শুয়ে থাকতাম। আমার খুব ভালো লাগতো ওগুলা, নানির সব কিছু। পরে মাঝে মাসে 1 বার 2 বার যাইতাম, যাওয়ার পরে নানির কাছে যা শুয়ে থাকতাম। একদিন হঠাৎ করে বিকালবেলা আমি হুজুরে বললাম বৃহস্পতিবারে যে হুজুর আমার আজকে ছুটি লাগবে, আমি বাড়ি যাব, নানির কাছে যাব। কয় না তো ছুটি হবে না। আমি কোনোদিন ছুটি না দিলে, অনেক সময় ছুটি দেয় না, অনেকেরই ছুটি হয় না, কোনোদিন কানতাম না। ওই দিনকে আমি কেমন যেন একদম পোলাপানের মতন, লেদা পোলাপানের মতন কান্নাকাটা শুরু করে দিলাম। আসরের নামাজ পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত আমি খুব কানলাম ওই দিনকে। হুজুরও বিরক্ত হয়ে গেল এই কান্দন দেখা। তা আমার হুজুর বললো কি সকালবেলা কাজ কাম শেষ করে তুই চলে যাবি, আমি আর যাব না, এরকম কথাবার্তা আর কি। সরি, তার আগে একটু কথা বলি। তার কিছুদিন আগে নানির সঙ্গে গেছিলাম, যায় নানির সঙ্গে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে থাকি। তো নানি আগেরকার মানুষ তো ওরকম জানতো না কিছু, নামাজ পড়তো কিন্তু ওরকম কোনো কিছু জানতো না, ঠিক আছে। তো নানি আমার কাছে অনেক কিছু শিখতো, আমি শিখাইতাম। একদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি শিখাইতাছি। তসবি কিন্তু নানি ছিল না, নানি দোয়া ইউনুস পাঠ করতো, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো খতম দিত। লাখ পড়তে হয়, 2 লাখ 3 লাখ পড়লে এটা খতম হয়। নানি এগুলো করতো। সেগুলো যে কাপড়ের আসল আছে না, খেতা সিলাইতো, সেই কাপড়ের আসলটা যে আছে, ওই আসল না পায়ের যাকে বলে, সেই পায়ের মধ্যে নানি গিট্টু দিয়ে রাখতো। নানি কিন্তু মূর্খ মানুষ ছিল, যে কত হাজার হইলো এটা গিট্টু দিয়ে রাখতো। তে নানি ওই সময় আমার একটা খেতা সিলাইতো। নানি ছোট একটা আমার খেতা সিলাইতেছে, যে নানি বলল কি ওই দিনকে রাত্রে আমার নানির সাথে কথা আর কি, যে নানি বলল যে আমি মনে হয় এই খেতাটা তো সিলাই করতে পারবো না, পুরো খেতাটা মনে হয় সিলাই করতে পারবো না। আমি ওকে নানি তুমি এটা কী কও, ঠিক আছে। পরে এই খতম যে দিতেছে, আমি ওকে নানি আমার কয় যে আমার কেমন জানি লাগতেছে, আমি মনে হয় আর এই খতম মনে হয় শেষ করতে পারবো না, আমি এতদিন মনে হয় বাঁচবো না। নানি আমার এটা কেউ বলে না, শুধু আমার একমাত্র আমারই বলছে এই কথাটা। তারপরে নানিকে আমি তুমি কী কও, আবার নানি আমার কয় তোর আর কতদিন লেখাপড়া করতে লাগবে। আমি কই নানি এর তো কেবল শুরু, নানি আর কিছুদিন লাগবে আর কি। কয় আচ্ছা ঠিক আছে। পরে নানিরে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়াইতেছি, শিখানোর পরে আমি পরের দিন চলে যাই। বিকালবেলা চলে যাওয়ার পরে তারপরে যেটা হয় আর কি, ওই মাদ্রাসায় ডিউটি করতে থাকে। তারপরে আমি এরকম বৃহস্পতিবার আমি আবার নানির কাছে আসবো আর কি। তো ছুটি দিল আপনাকে সকালবেলা? না, আমার ছুটি দেয় নাই। পরের দিন বললো যাওয়ার জন্য? ওখান থেকে পরের দিন ছুটি দেওয়ার জন্য বললো। আমি আর ওই মাদ্রাসার কাজকাম করে পরের দিন মাদ্রাসার কাজকাম পরিষ্কার করতে হয়। আর ওই ঢিলাগুলো যেটা ব্যবহার করে, এটার জন্য ওই যে মাটি দিয়ে গোল গোল করে এটা তৈরি করতে হয় ঢিলাগুলো ব্যবহার করার জন্য। আচ্ছা। তো মাদ্রাসায় যারা থাকে এরা তৈরি করতে হয়।
তো তৈরি করলাম, তৈরি করে শরীরের মধ্যে কাদা মাদা ময়লা চলা লাগছে। তো মাদ্রাসার পাশে একটা মানে পুকুরও আছে আর স্যালো মেশিনও আছে। আমি এখানে আরেকটা কথা বলি, মাদ্রাসাটা এরকম সিস্টেম, আমাদের বাড়ির সামনে একটা বিল আছে, বিলের পরে একটা মানে মাদ্রাসা, আর বিলের পরে হলো আমাদের নানা বাড়ি। ঠিক আছে, মাঝখানে বিল, একদম বিল, কোনো এর মধ্যে কোনো কিচ্ছুই নেই, একদম ফাঁকা বিল। তা আমাদের এই মানে সে পাশের লোক, বিলের এই পাশের লোক এই পাশে আসে, এই পাশের লোক এই পাশে যায়। তো মাদ্রাসার কাজ কাম শেষ করে আমি ওই পুকুরে গোসল না করে ওই দিন কেমন জানি আমি ওই স্যালো মেশিন, আমাদের স্যালো মেশিন বলে পানি দেয় ধান খেতে, ওইখানে গোসল করার জন্য গেলাম। যাওয়ার পরে তো ওইখানে একটা মহিলা বসে রয়েছে, ওকে কিরে মামুন তুই এই জায়গায়? আমি কী হয়েছে? আমি যে মাদ্রাসায় পড়ি আপনি জানেন না? কয় জানি তো। কয় তোর নানি না অসুস্থ, তুই কি জানোস? আমি কই না তো, আমি তো কিছু জানি না। পরে আমার বা ডাইরেক্ট হুজুরের কাছে চলে যাই, আর গোসল মোসল ঠিক মতন মানে কোনো মতন করে হুজুরের কাছে চলে যাই। হুজুর এরকম এরকম ব্যাপার, আমার নানি খুব অসুস্থ, ঠিক আছে, মানে মেডিকেলে। পরে বাড়ির যায় দেখি, নানা বাড়ির যায় দেখি সবগুলো ঘরের মধ্যে তালা মারা বড় বড়। তা আমি আবার কোনো ডাইনে আমি তাকাই নাই, আমার নানির দেখতে হবে। আমি উপজেলার পিছন দিয়ে উপজেলার মধ্যে গেলাম না, মানে ওদিক দিয়ে ওয়াল টপ করতে হবে, ঝামেলা হইব, দিলাম দৌড় একটা, মানে উপজেলার সাইড দিয়ে মেডিকেলের সাইড দিয়ে একটা রাস্তা আছে, মানে রাস্তা না, ও মানে খেতে আবাদি জমি আর কি, এদিক দিয়ে একটা দৌড় দিলাম। দৌড় দিয়ে যায় পরে মেডিকেলের একটা ওয়াল টপ করলাম, মেডিকেলের উপরে উঠলাম। ওঠার পরে ওই ওয়ালের উপরে থেকে দেখি কি আমার মামি একটা আম গাছের নিচে, এখানে আমি অজ্ঞান হয়ে গেছিলাম ভাতের অভাবে, সে ওই জায়গাটার মধ্যে আমার মামি গোর পেরে পেরে কাঁদতেছে। তা আমি এগুলো কোনো কিছু মনে করে নেই, আমার ওগুলো কোনো সেন্সও নাই ওই টাইমে, আমার নানিরে দেখতে হবে। আমি ডাইরেক্ট মেডিকেলে চলে যাই, আমার তো সব চিনা মেডিকেল। পরে মহিলা ওয়ার্ডে যাই, যা দিই সরি সে দেখি নানা সিঁড়ি দিয়ে নামতাছে ওই টাইমে, নানা, হ্যাঁ, চোখ গোষ্ঠাতে গোষ্ঠাতে নামতাছে। আমার এক পলক দেখলো, দেখে আমি নানার কাছে জিজ্ঞাসা করি নাই, আমার নানা আমার দেখে মাথা নিচ করে চলে গেল। পরে মেডিকেলে গেছি, যা দেখি আমার মামির বোনের মামি তো না, মামির বোনের ওখানে দাঁড়ায় রয়েছে, দেখি নানির ডাকানো শরীর, দেখি আমার নানি মারা গেছে। এই ছেলেটার জীবনে, জি বলুন প্লিজ বলুন। দেখি আমার নানি নাই। এই ছেলেটার জীবনে বাবা নাই, একেবারেই জিরো, পজিশনটা থেকেও নাই। মা যতটুকু ছিল সেটাও পরিস্থিতির কারণে নাই। যতটুকু শৈশব আছে সেটা হচ্ছে এই নানির সাথে, এবং নানি তাকে ভিক্ষা করে পর্যন্ত খাইয়েছে। সুতরাং নানি ওর কাছে আসলে মায়ের মতো, মার থেকে অনেক বেশি ওই শৈশবে। এবং বয়স্ক মানুষ মারা যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু ওর জীবনে কতটুকু এটা আপনারা বুঝতে পারছেন। খুব ভয়ানক। আজকের স্টোরিটা কন্টিনিউ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য, কজ ছোটদের কষ্টটা আসলে কি, এটা আসলে আমরা আমাদের জায়গাটা থেকে, একটা মানুষকে যত কষ্টই আপনি দেন না কেন, ভাতের কষ্ট, ক্ষুধার কষ্ট যে কত কষ্ট, এই মানুষটা, যে মানুষটা থেকেছে সেই মানুষটাই জানে। ভয়ঙ্কর স্টোরি আজকে, ভয়ঙ্কর। পরে আমার নানি ওখানে মারা গেল। পরে নানি সবাই আবার ইয়াতে খাটলিতে করে, ভ্যান ট্যান লাগে নাই, বাড়ির কাছে তো মেডিকেল, খাটলিতে করে নিয়ে আসলো আমার নানিরে, বাড়ির মধ্যে নিয়ে আসলো, মারে খবর দেওয়া হলো, সবাই আসলো। আসা পর আমি ছোট ওই টাইমে বয়স, ওরকম বয়স হয় নাই তখনও, মনে হয় আমার মনে হয় 8 বছর এরকম বয়স হবে আমার মনে হয় যেটুকু আর কি। আমি রিকোয়েস্ট করবো প্রিয় শ্রোতা আপনাদের আজকে সবাইকে, এই ছেলেটাকে আপনাদের দেখা উচিত, কারণ আমরা মনে করি যে আসলে এরকম ঘটে কি না। অনেকেই আমাকে বলে যে জীবন গল্পে কি আসলে এরকম ঘটে নাকি বানায় বানায় বলতেছে, এরকম কি আসলেই ঘটে? আপনাদের দেখা উচিত এই ছেলেটাকে, যে কে এই ছেলে। এই ছেলেকে দেখলে হয়তো আপনার পাড়া প্রতিবেশীর অনেককেই মনে পড়ে যাবে যে যাদের জীবনেও হয়তো এরকম ঘটনা ঘটেছে। ভাতের কষ্ট যে কী জিনিস। আজকে আমরা বলি যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে ওঠার জন্য যাত্রা শুরু করেছে, যেটাকে বলা হয় উন্নয়নশীল দেশ। অনেক মানুষের কষ্টের এই দেশ, অনেক অনেক ত্যাগ তিতিক্ষার এই দেশ। এই যে ছোট ছোট বাচ্চারা যাদের কথা উঠে আসছে আজকে ওর জীবন গল্পে, এরকম বাচ্চারা বাংলাদেশে বিরল না। এখনও প্রত্যন্ত অঞ্চলে গেলে আপনি তাদেরকে পাবেন। এখনও ঢাকা শহরে অনেক বাচ্চা আপনার কাছে 2 টাকার জন্য হাত পাতে। তাদের মুখে হয়তো একটা স্লোগানই থাকে, 2 টাকা দেন ভাত খামু, কমন ডায়লগ। আপনি শুনতে শুনতে হয়তো খুব বিরক্ত হন, কিন্তু এই ভাত খাওয়ার ইতিহাস, ভাত না পাওয়ার ইতিহাস, এগুলো খুব করুণ। এবং এই ইতিহাসগুলো আপনার এই বড় বড় লাইব্রেরিতে, মোটা মোটা বইয়ে এগুলো খুঁজে পাওয়া যায় না।
খুঁজে পাওয়া যায় না বলেই হয়তো বা এই মানুষগুলো আমাদের আমাদের সামনে এইভাবে আসলে দাঁড়ায় না, আমাদের ফিলটা আসলেই হয় না। এক বেলা ভাত না খেয়ে থাকা বা ক্ষুধার যে কষ্ট, ভাত বলছি এই কারণে যে ভাতই তো আমাদের প্রধান খাদ্য, এক বেলার যে কষ্ট সেটা আমাদের দৈনন্দিন জীবনে যেরকম আসে, যেটা যখন একটা মানুষের জীবনের মানে প্রতিনিয়ত ঘটনা হয়ে যায়, শৈশবের কখন পেট পুড়ে খেয়েছে এটা মনে করতে পারে না, তাহলে ওই ছেলেটা ওই মানুষটার বড় হয়ে ওঠা কতটা কঠিন হতে পারে। এটা তো শারীরিক কঠিন, কিন্তু মানসিকভাবে কতটা কঠিন হতে পারে। বাবা থেকেও নেই, মা থেকেও নেই, মার পরিচয় দেওয়া যাচ্ছে না, এরকম একটা জায়গায় পড়াশোনা করছে, এবং যতটুকু ছিল নানি বৃদ্ধ বয়স ভিক্ষা করে মানুষকে মানুষ করার চেষ্টা করেছেন। সে প্রয়োজন হয়, টাকা পয়সা বা এটা ওটা বিভিন্ন জিনিসপত্র প্রয়োজন হয়, জি, সেইটা দেবে কে এখন? সেটা দেওয়ার মতন আর কোনো লোকজন নাই। পরে মা করলো কি যে যাতে দুঃখ হোক, কষ্ট হোক, পরে আমার কাছেই রাখে নিয়ে যায়। পরে মার যে সতীন আসলো, মা সতীনের ভাইয়ের মাদ্রাসা, সে সালাউদ্দিন কাদের নাম, সে ভালো একজন বক্তা, আমাদের উত্তরবঙ্গের ভালো একজন সে মানে বক্তা আর কি, মাহফিল করে ওয়াজ করে, ঠিক আছে। তো ওই মাদ্রাসায় নিয়ে দিল, ওখানে লজিন খাওয়াবে, লজিন ঠিক করে দিল আমার, মানে যে কোনো একটা বাসা থেকে পড়াতে হবে বাচ্চাদের, আর পাশাপাশি খাওয়ার ব্যবস্থা। এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, একটু ইন্টারাপ্ট করছি, ওকে, আপনাদের সবার জন্য একটা গুড নিউজ। আমরা জানি যে ফেব্রুয়ারি মাস, এবং ফেব্রুয়ারি মাস হচ্ছে আসলে বইমেলার মাস। তো জীবন গল্পের একটা বই এবারের বইমেলায় আসছে, এবং আমি ফার্স্ট, যারা আজকে এই কথাগুলো শুনছেন তাদেরকে আমি ফার্স্ট অ্যানাউন্সমেন্ট করছি। ঢাকা FM এর আসার পরে একেবারে বেস্ট কয়েকটা জীবন গল্প, প্রচারিত জীবন গল্প নিয়ে আমরা একটা বই বাজারে এনেছি, এবং বইটির খুব নামমাত্র মূল্য রাখা হয়েছে। আপনারা যারা বইমেলাতে আসবেন তারা তো বইটা কালেক্ট করতেই পারবেন, আমি দোকানের নাম্বার বলে দেব। কিন্তু যারা আসতে পারবেন না বা ঢাকা শহরে থাকার পরেও হয়তো বা পার্টিকুলারলি কুরিয়ারের মাধ্যমে আপনারা কালেক্ট করতে চান, তাদেরকে বলছি, আমি অ্যানাউন্সমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনারা নাম্বারটা টুকে নেবেন। খুব সহজ একটা নাম্বার, 16297। আমি আবারও বলছি 16297, 16297। এটা হচ্ছে রকমারি.com এর নাম্বার, এবং এই নাম্বারটিতে আপনি ফোন দিয়ে বলবেন RJ কিবরিয়ার জীবন গল্প, RJ কিবরিয়ার জীবন গল্প বইটি চাই। খুব নামমাত্র মূল্য, আমি যতদূর জানি যে 200 টাকা বইয়ের মূল্য, এবং এই টাকা দিয়েই আপনি রকমারি.com থেকে বইটি কালেক্ট করতে পারবেন। খুব অল্প সংখ্যক বই আমরা বাজারে নিয়ে আসছি। সো যারা অ্যানাউন্সমেন্টটি শুনলেন, যদি বইটি কালেক্ট করতে চান আগামীকালকের মধ্যে আপনারা অর্ডারটি দিয়ে দেবেন। হ্যাঁ বলেন। তারপরে ওই মাদ্রাসা খুব ভালো মাদ্রাসা ছিল, তো ওখানে আমার লজিনের ব্যবস্থা হয়, থাকা ওখানে হাফিজিয়া মাদ্রাসা যেটা, জি। তাই ওখানে আমি যাওয়ার পর আমার ওই মামাতো ভাই নিয়ে গেল আবার, আচ্ছা, ওই হাফিজটা ওখানে নিয়ে যা ভর্তি করে দিল। ভর্তি করে দেওয়ার পরে যা হইলো আর কি, আমার খাওয়ার জায়গাটা 2 জায়গায় হয়ে গেল। আচ্ছা, এক জায়গায় শুধু রাত্রেবেলা খাবো, আর মাদ্রাসায় যে খাদেম ছিল সেই খাদেমের বাসায় 2 বেলা খাবো, সকালে আর মাদ্রাসায় সকালে যেহেতু খায় না, সকালে নাস্তা খাইতে হয়। মানে আপনার খাওয়ার কষ্টটা তো দূর হলো, ওই সময় খাওয়ার কষ্টটা তো দূর হলো, মানে যে পান্তা ভাত খাওয়া, মরিচ খাওয়া, এগুলো তো থেকে তো একটু বের হয়ে যাচ্ছেন। মানে আপনি যখন বলছেন না, আমার নিজেরই মনে হচ্ছে যে খাদ্য কতটা ইম্পর্টেন্ট। আমি জীবনে কোনোদিন খাবারের কষ্ট পাইনি ভাই, সত্য কথা বলি। আমি খুব বড় লোকের পরিবারে বড় হয়েছি ঠিক তাও না, একটা গ্রামীণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমাকে যেভাবে বড় করেছে রাজপুত্রের মতো বড় করেছে। আমিও খুব বেশি উচ্চাভিলাষী মানুষ না, বা কখনোই ছিলাম না, বাবা মার সীমাবদ্ধতা বুঝতাম, কিন্তু খাবারের কষ্ট কখনো পাই নাই। আমি আমার মার কাছ থেকে শুনেছি তারা হয়তো খাবারের কষ্ট করেছে, বা গ্রামীণে আগে তো মানুষ অতটা বড় লোক ছিল না, গ্রামে যারা বড় হয়েছে। কিন্তু আপনি যখন এই গল্পটা বলছেন না, আমি মানে আপনার বলাতে আমি চোখের মধ্যে দেখতে পেয়েছি জিনিসগুলো। তো যখন আপনি বলছেন যে আমার এক বাসায় লজিং থাকলাম, সকালবেলার খাবার ম্যানেজ হয়ে গেলো, রাতের বেলার খাবার ম্যানেজ হয়ে গেলো, আমার কাছে মনে হচ্ছে কি আমি হাঁপ ছেড়ে বাঁচতে পারছি। এবং বিলিভ মি, আজকের এই জীবন গল্প যারা শুনছে তাদের প্রত্যেকেরই মনে হয় এই অবস্থাটা। যারা খাবারের কষ্ট পেয়েছে তারা অনেক বেশি বুঝতে পারবে যে আজকের এই জীবন গল্পটা কী, কিন্তু যারা কখনো পায়নি তারাও কিছুটা হলেও বুঝতে পারবে। বলেন। তারপরে আমার খাওয়ার ব্যবস্থাটা ওই জায়গায় 2 জায়গায় হলো আর কি। এক জায়গায় মানে মাদ্রাসার সামনে একটা বাসা আছে, ওই জায়গায় রাত্রেবেলা খাবো, আর সকালে যেহেতু মাদ্রাসায় খাওয়া দাওয়া হয় নাস্তা, শুধু চিরামুড়ি, এগুলাই মানে মাদ্রাসায় অ্যাভেলেবেল চলে থাকে জিনিসগুলা। তাই আর দুপুরবেলা খাদেমের বাসায়, খাদেমের বাসায় যে খাবো, যে খাবারটা খাবো দুপুরে, খাদেমে খাওয়াবেন আমার মাদ্রাসার যে খাদেম আছে উনি খাওয়াবেন না, এটা খাওয়াবে হলো বাজারে এক লোক চাউল বেচে। আচ্ছা, সে আমার সপ্তাহে 2 কেজি করে চাউল দেবে। আচ্ছা, প্রতি বৃহস্পতিবার বিকালবেলা 2 কেজি চাউল দেবে। জি। ওই আমি চাউল আনি না, ওই খাদেমের বাসায় দেবো, উনি আমার রান্না করে খাওয়াবে। আচ্ছা, আচ্ছা। তে এইভাবে সিস্টেম হয়ে গেল। তে আমি লেখাপড়া করছি ক্লাস 2 পর্যন্ত। তো ওই মাদ্রাসায় ওই যেই রাত্রেবেলা যেই বাসায় খাই, আমি ক্লাস 2 পর্যন্ত লেখাপড়া করছি। আর ওখানে যে বাচ্চাটা আছে আমার সমানেই, আমার চেয়ে একটু ছোট হবে, সেও ক্লাস 2-তে পড়ে, আমার ওই 2 ছাত্র পড়াইতে হবে। আচ্ছা।
যাই হোক, এটা কোনো আমি কোনো ইয়া মনে করি না। আমার কপালটা এরকম, পড়াইতে হবে, লজিন খাওয়াইলে পড়াইতে হয়। আমার মাথার মধ্যে একটু মেমোরি আছে যে পড়াইতে হবে, স্বাভাবিক। তো বই নিয়ে বসে পড়াই, বাংলা যে আমার যেটুকু পারে অতটুকু পড়াই, ঠিক আছে, পড়াইতে থাকি। তে মাসখানিক দেওয়ার পরে সেই বাজারে যে চাউল দেয় 2 কেজি করে, সে চাউল দেওয়া বন্ধ করে দিল, মানে ডাইরেক্ট বন্ধ করে না। আমার একদিন বললো কি, আমি আর চাউল টাউল দিতে পারবো না, আমার ব্যবসায় লস হইতেছে, তুমি হুজুরে বইলে অন্য ব্যবস্থা করতে। তা আমার ভিতরে একটা সবসময় লজ্জা কাজ করতো, আমি হাজার না খেয়ে থাকলেও কারো কাছে চাইতাম না। আবার ছোট থাকা অবস্থায় এই জিনিসটা ছিল, শুধু একমাত্র নানির কাছে চাইতাম আমি খাবার, আচ্ছা, আর কারো কাছে চাইতাম না। তাই আমি আর হুজুরে বলি না। তা পরে আবার পরের বৃহস্পতিবারে আবার ব্যাগ নিয়ে যাই, যে চাউলের জন্য দাঁড়ায় থাকি। আবার বলে যে কি বাবা, তোমার না বলছি আমি চাউল দিতে পারবো না, তুমি আবার আইছো। আমি কই না, আমি কিছু বলি না, দাঁড়ায় থাকি। পরে আবার চাউল দেয়, দিয়ে কয় তুমি হুজুরে বলবা, যে ঠিক আছে। আবার হুজুরে বলবো, আবার কোন সামনে ঝামেলা ইয়া করতেছে, কই যাব, কি আসে বিষয়। তো এইভাবে চলতে থাকে। আপনার সারাদিন মাথায় শুধু একটা জিনিস চিন্তা করতে, যে খাবার কিভাবে ম্যানেজ হবে। হ্যাঁ, লেখাপড়াও আল্লাহর ভালো ছিলাম আমি। পরে ওখান থেকে ওই খাবার ব্যবস্থা আর কি আবার সমস্যা হয়ে গেল। এক পরে যায় আমার আর ভাল লাগে না। আর যে রাত্রেবেলা যেখানে খাই ওখানেও মানে খাওয়াইতে চায় না আর কি, মানে কেমন করতেছে। পরে রাত্রেবেলা একদিন আমি আর ভাল লাগতেছে না, ঠিক আছে। তখন আমার মাথার ব্রেনটা কাজ করতেছে কি, যে আমি কাজ করব, আমি কাজ করে খাবো, হোটেলে কাজ করবো। আমি কত ছোটো বললাম, হোটেলে গিলাস মিলাস ধোয়, ঠিক আছে, আমি গিলাস ধুয়ে খাবো, ঠিক আছে। খাবারটা তো পাবো আমি ঠিক মতো, টাইম টু টাইম। পরে একদিন আমি পলাইলাম মাদ্রাসার থেকে, ওখানে মাদ্রাসায় পলাই আবার আনলে পরে কেউ যদি দিয়ে যায়, ওই ছাত্রটার করে কি, প্রায় 10 কেজি 15 কেজি ওজনের একটা কাঠের গুড়ি পায়ের মধ্যে শিকল দিয়ে লাগানো হয়। ওই গুড়ি নিয়ে টয়লেটে যাইতে হবে, ওই গুড়ি নিয়ে নামাজ পড়তে হবে, ওই গুড়ি নিয়ে আবার ঘুমাইতে হবে। কেন? এটা সে মাদ্রাসার থেকে পলাই গেছে, মানে শাস্তি তার, এটা শাস্তি তার। মাদ্রাসা খুবই ভালো ছিল একটা মাদ্রাসা, একদম ভালো একটা প্রতিষ্ঠান, আমি খারাপ বলবো না। ওই নিয়মটা থাকলেও মাদ্রাসা খুবই ছাত্র ভালো, ভালো ভালো ছাত্র তৈরি হয়, বাইর হয়। আচ্ছা, ঠিক আছে। আমি ওইখান থেকে মাদ্রাসার থেকে মানে পলাই গেলাম শরম লজ্জার জন্য। আমার খাবার জায়গা ঠিক হইতেছে না। ওখানে চলে মার কাছে গেলাম, মার কাছে বললাম যে মা এরকম এরকম ব্যাপার, আমি ওই মাদ্রাসায় পড়বো না। মাদ্রাসা থেকে পালিয়ে গেলেন? হ্যাঁ। আচ্ছা, এরকম এরকম ব্যাপার মা, আমার ভাল লাগে না, আমি এখন কাজ করে খামো। আমার মামাতো বাইরে খবর দেওয়া হইলো, ওই এখন আর দেখাশোনার কেউ নেই। আমার মা ওখানে মাদ্রাসায় নিয়ে আসতে পারবে না, সে অন্যজনের সংসার করে। এমনিই তো কত পদের কথা বলে, আমি গেলে পারি বিভিন্ন কথাবার্তা শুরু হয়ে যায়। আমার মামাতো বাইরে খবর দেওয়া এসে পরে আমার ওই মাদ্রাসায় থাকতে বলে। আমি বললাম না ভাইয়া, আমি মাদ্রাসায় থাকবো না, অনেক বুঝায় বলে। সেই ক্ষেত্রে আমার ভাই আবার ওখান থেকে নিয়ে যায় আমার ভাইয়ের কাছে রাখে, মামাতো ভাইয়ের কাছে মাদ্রাসায় রাখার পরে মাদ্রাসায় আমার মামাতো ভাই আমার মানে দায়িত্ব যখন নিছে, তখন সেই তো হিরো, সেই তো রাজা। আমার মাঝে মাঝে মারধর করতো খুব, কোনো একটা ভুল। আপনি মাদ্রাসার ব্যাক করেন নাই? না, ওই মাদ্রাসার ব্যাক করিনি। পরে আমার মামাতো ভাই মাদ্রাসায় যাই। আচ্ছা আচ্ছা। কোনো একটা দোষ পেলে আমার খুব মারে। হ্যাঁ, মানে এটা মায়ের কি, মানে গরুর মতন মায়, গরুরও এরকম মারে না আর কি। মায়ের একদম শরীর মল কালো বানায় ফেলায়, শরীর জখম একদম এরকম মারার পরে না লেখাপড়া করি, ওখানেও লজিং ঠিক করে দেয়। আমার খুব ভালো একটা লজিং ঠিক করে দেয়, একদম বাসার কাছে। পড়াইতে হয় না, সবাই ওরা শিক্ষিত ছিল, বড় বড় ছেলে 2টা ছিল, সবাই শিক্ষিত। আবার 2টা মেয়ে ছিল, 3টা মেয়ে ছিল, শিক্ষিত সবাই। আমার হুজুর হুজুর করে রাখতো, আমার খুব সম্মান করতো, আর ওখানে ভালো মন্দ খাবার দিত আমার। পরে এই মায়ের টাইরে আমার আর ভাল লাগে না, অস্বাভাবিক কিছু মারে অল্প কিছু ভুলের কারণে। তো একদিন আমারে বাড়ির ছুটিতে যাই, সেখানে আমার মামাতো ভাইও যায়, মানে আমার হুজুর যেটা বর্তমান হুজুর, মামাতো ভাইও যায়। তো আমার মামাতো ভাই ছোট একটা ছিল, ওর সঙ্গে আমি খেলাধুলা করতেছি। তো ওরা কি জানি এক পর্যায়ে করি আমি, ঠিক আছে। তারপরে আমার মামাতো ভাই আমারে বাইর হয়ে একটা লাঠি দিয়া, আমার এই মামার বাড়ির সামনে একটা ছোট রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে ইচ্ছা মতন মারে, আমার গরুর মতন মারে, মোটা একটা লাঠি দিয়ে। সে মায়ের কি মানে, এটা মানে মানুষটা এইভাবে মারে না আর কি, একটা চুরও এইভাবে মারে না, ঠিক আছে। আমার মামাতো ভাই শুধু চিল্লান দেয়, ছোটটা চিল্লান দেওয়ার কারণে আমার এই পরিমাণ মারে যে একটা মানে চুরি করলে যে মারে, এইভাবে মারে না আর কি। মায়ের দেওয়ার পরে গ্রামের লোকজন আশেপাশে বাড়ি ছিল সবাই পালা হয়ে গেছে মায়ের দিকে। আর একটা কথাই বলে যে নানিটা মারা যাওয়ার পরে ছেলেটার এই অবস্থা হয়ে গেল, মানে সবাই বুঝতে পারে যে আসলে এতিম হয়েছে নানি মারা যাওয়ার পর। হ্যাঁ, যে বিভিন্ন রকম কথাবার্তা বলে যে নানিটা মারা যাওয়ার পরে আমার ছেলেটা আরো বেশি ইতিম হয়ে গেছে। তাই আমি শুনি ওগুলো, আমার আর
ভালো, আমি ওখানে যাবো না মাদ্রাসায়। মাদ্রাসা ছুটি শেষ হলো, আমি এবার বীরবাগের ট্রেনে, পীরগাছা ট্রেন স্টেশন থেকে বীরবাগে আমি মাদ্রাসায় লেখাপড়া করতাম আমার মামাতো ভাইয়ের কাছে। সেই ট্রেনে উঠলাম, ওই ট্রেন আবার পীরগাছার থেকে বীরবাগ হয়ে রংপুর যায় আর কি, কাউনিয়া দিয়ে রংপুর যায় আর কি। আমার কাছে 5 টাকার মতো ছিল, না 10 টাকা ছিল, মামি দিছিল, মামি খুব ভালো ছিল। তা আমি 10 টাকা ওই মাদ্রাসায় কালেকশন করতাম, ও মোটমাটে 10 টাকা ছিল আমার কাছে আর কি, শুধু 10 টাকা। তাই আমি চিন্তা ভাবনা করি আর মাদ্রাসায় যাবো না, রংপুরে যাবো, যে রংপুরে মানুষ কত কাজ কাম করে, আমি কাজ কাম করবো, হোটেলে কাম করবো বা যেটা পারে সেটাই করবো। মাদ্রাসা আপনি কি হাফিজি লাইনে পড়াশোনা হ্যাঁ, করতেন? হাফিজ ইলানে লেখাপড়া। আচ্ছা। 15 পাড়ার মতন মুখস্থ ছিল আমার। ওই পর্যন্ত 15 পারা মুখস্থ করে ফেলেছেন। হ্যাঁ। করার পরে আপনি সিদ্ধান্ত নিলেন এই অত্যাচারের কারণে যে না, আমার এবার খাবারের ব্যবস্থা করতে হবে, আমি কোথায় যাব? আমি রংপুরে চলে যাব, শহরের দিকে। গল্প এখানে একটু পজ নিচ্ছি প্রিয় শ্রোতা। তার মানে আজকে আমাদের এই অনুষ্ঠানে জীবন গল্পে যিনি আছেন তিনি 15 পারা কোরআনের হাফেজ। আমি জানি না পরবর্তীতে উনি কন্টিনিউ করতে পেরেছেন কিনা বা উনি চর্চা করেছেন কিনা, কারণ আমি যতদূর জানি যে কোরআনের হাফেজ হলে সেটা কন্টিনিউয়াসলি চর্চার মধ্যে রাখতে হয়, নইলে ভুলে যায় একটা সময়। আমি প্রশ্নের উত্তর বা এটা নিয়ে আমি আবারও ফিরবো। আমি জানি যে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ আমরা বসবাস করি এবং অনেক বাবার স্বপ্ন থাকে তার সন্তান ছেলে হলে, প্রথম সন্তান হলে বা যেটাই হোক না কেন, একটা ছেলে সন্তান হলে সে তাকে একটা সময় গিয়ে কোরআনের হাফেজ বানাবে। অনেক বাবার স্বপ্ন থাকে এটা, এবং ওর ক্ষেত্রে কিন্তু ঘটনাটা অন্যরকম ছিল। যাই হোক, ওর গল্পে আমি আবারও ফিরছি। তবে একটু আগে আপনাদেরকে যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছিলাম, এটা একটা গুড নিউজ আমি বলবো। আর এই বইটা সম্পর্কে আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে এই বইয়ের প্রথমে যে গল্পটা আছে এটা অনেক বড় করে লেখা আছে। এই বইয়ের গল্পটা বেশ কয়েকটা সিলেক্টিভ গল্প নিয়ে আমাদের এই বইটা এবার বের হয়েছে, বিশেষ করে প্রথম গল্পটা। এবং এই গল্পটা আমাদের ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ হওয়া গল্প। আর এই গল্পটা বইয়ে একটু ইন ডিটেল এসছে, বিস্তারিতভাবে এসছে। এটা হচ্ছে একটা এবারের জীবন গল্পের বইয়ের একটা বড় চমক। আমি একটা কথা বলতে পারি যে প্রথম গল্পটা যারা একটু মনোযোগ দিয়ে পড়বে শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনে যত রকমের কমপ্লেক্সিটি। রওনা দিছি বাড়ির থেকে, নানা বাড়ির থেকে মাদ্রাসার উদ্দেশ্যে। আমি মাদ্রাসায় না যাই, ওই ট্রেন দিয়ে আমি রংপুরে চলে গেছি। তা আমার 10 টাকার মতো ছিল আমার কাছে। তো রাত্রেবেলা ঘুমাইতে হবে, তে ওই রংপুর স্টেশনে পার্টি বিছিয়ে দিত, ওই ঘুমানোর জন্য 5 টাকা নিত পার্টির মধ্যে, বালিশ টালিশ আর দিত না। আচ্ছা, ঠিক আছে। তে আমি তো খাই নাই, আমি কই যে আমি খাবো, তে আমার কাছে তো 5 টাকা আছে। তে যে পার্টিওয়ালা বললো কি যে তুমি এক কাজ করো, তুমি ওই হোটেলে যা বলো, 5 টাকা দিয়ে বলো যে আমার কথা বলো যে পার্টিওয়ালা খাওয়াইতে গেছে, তাহলে ভালো করে খাওয়াই দিবে। আচ্ছা। তে 5 টাকা যা আসলো 5 টাকাও দিয়ে দিলাম ওই পার্টিওয়ালারে, ওই হোটেলওয়ালারে দিয়া রাত্রেবেলা খাইলাম, খায়া শুইলাম। আমি কইলাম তখন একটু ঠান্ডা ছিল আবার। ঠিক আছে, আমি বললাম যে খেতা দিবেন না? খেতা দেবো। খেতা মেতা দিল না। রাত্রেবেলা ওই খালি পার্টিতে বালিশ ছাড়াই ঘুমাইলাম প্রথম। ঠিক আছে, তো ঘুমাইলাম। সকালবেলা ঘুমোর থেকে উঠলাম, এখন আবার খাইতে হবে। আমার চিন্তা কাজকর্ম করেই খাবো আমি। তে ওই একদম স্টেশনের সামনেই একটা ডাস্টবিন ছিল, ডাস্টবিনের সাইডে মেম্বারের ভাই একটা ছোট একটা হোটেল দিছিল আর কি। আচ্ছা, ভাড়া দিত হোটেলটা। আচ্ছা। তে ছোট্ট একটা হোটেল, রুটি বানাইতো আর ভাত ব্যস্ত, রুটি ব্যস্ত আর ভাত, এটাই। তাই আমি ওখানে যা বলি যে কাজের লোক লাগবে। ও সরি, এর আগে আমি করি কি, ওই মাদ্রাসার যে পোশাক আশাকগুলো ছিল ওগুলো আমি একটা ব্যাগ পলিথিনের মধ্যে একটা বাসায় কয়া থুয়ে আসি যে আমি কয়েকদিন পরে এসে নিয়ে যাব। ঠিক আছে, মাদ্রাসার পোশাক দেখলে কেউ কাজে নেবে না। জি। তো সেই ক্ষেত্রে আমি ওই থুয়ে আসা পরে আমি বলি যে এরকম ব্যাপার, কাজের লোক লাগবে। কয় হ্যাঁ লাগবো, কী কাম পারো? আমি কই যা কাম দিবেন তাই পারবো। ঠিক আছে। পরে উজিরের দোকান ছিল ওইটা, ওই দোকানে উজিরে চালাইতো। পরে আমি দোকানে জয়েন করলাম। দিন 15 টাকা হাজিরা। আচ্ছা, 15 টাকা হাজিরা, আর হইলো খাওয়ান দাওয়ান সব দিবে। তা আল্লাহর রহমত ভালোই। কিন্তু কোহেনে একটা জিনিস ছিল কি, ওই রান্না বান্না যাই হইতো ওই কয়েল খড়িতে আর কি, মানে আমাদের দেশে রংপুরে কয়েল খুঁড়ে কয় গোল গোল। ঠিক আছে, ধানের তুষ দিয়ে গুঁড়া দিয়ে বানানো, যেটা বানানো হয়। ঠিক আছে, কিন্তু এটা খুব কালি হয়, ওই দোকানটাই একদম কালি। আচ্ছা। ঠিক আছে, আমার মানে আমি তো মোটামুটি ফর্সা মানুষ, ওই কাজ কাম করতে গোসল করার জায়গা নেই, টয়লেট করার জায়গা নেই ওখানে। আবার গোসল করতে হলে প্রায় ওই রংপুর স্টেশন ছাইরা প্রায় 1 কিলোমিটারের মতন দূরত্ব, আর বেশি হবে। একটা ফার্ম আছে একটা, ওই ফার্মের মাঝখানে একটা পুকুর আছে, ওখানে গোসল করার জায়গা আর কি। তে ওখানে গোসল করতে যাই, আমার শরীরের এমন কন্ডিশন, শরীর পুরো একদম কালি, পুরো শরীরে জামা কাপড় যা আছে সব কালি। তে আমি ওখানে প্রায় 3-4 মাস আমি একটানা কাজ করি।
হুম 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 3-4 মাস একটানা কাজ করি, ওখানে আমার পুরো শরীর মানে কালি কালি হয়ে গেছে আর কি। হুম 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 পর 3-4 মাস পরে আমার নানা কেমনে জানি খবর, আমি নিখোঁজ, হারাই গেছি। পুরো বাড়ির থেকে মা তেমন তো ওখান থেকে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া শুনছি, যে দোয়া প্রার্থনা করে আল্লাহর কাছে হুম 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 যে যেখানে থাকুক ভালো থাকুক জানি, হুম হুম এই পর্যন্তই, খোঁজাখুঁজি নাই। তো কেমনে জানি নানা খোঁজ পাইছে, আমি রংপুর স্টেশনে ওখানে আসি, হুম ঠিক আছে। পরে নানা একদিন আসে, আইসা আমি ওই টাইমে করি কি, ওই মানে হোটেলটা যে জায়গায় দেওয়া ওই জায়গায় মানে বৃষ্টি বাদল একটু হয়তো তখন হুম 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 মানে পানিগুলা সরাই দিতেছি হোটেলের সামন থেকে ঝাড়ু দিয়ে। জি আর আমার শরীরের এমনই একটা কন্ডিশন, মানে পুরা কালি শরীরটা, আমি ওই আচ্ছা। অবস্থায় চলাফেরা করি, ওই অবস্থায় খাবার দাবার দেই, ওই অবস্থায় কাজকাম করি। জি মানে আমার যে আগে যে চেহারা ছিল, আমার নানার মতন মানে নানার সামনে দাঁড়ানোর সাহস আমার হইলো না। হুম 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 পরে নানারে আমি এক পলক দেখছি, নানা আমার এক পলক দেখছে, হুম দেখে আমি নানারে দেখে দৌড়। পরে নানা অনেক ওখানে জিজ্ঞাসাকাশ করলো, কইরা নানা আবার প্রায় 18 কিলোমিটার কি 19 কিলোমিটার হবে এই পীরগাছা থেকে রংপুর, নানা হাইটে আইছে, নানার কাছেও কোনো টাকা ছিল না। তাই আমারও এখানে আবার ওই বিবেকে মানে আমি ওখানে ইয়া ছিল না যে আমি কিছু টাকা দিয়ে দেবো বা ইয়া করব, হুম 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 ঠিক আছে। আমার এসব কোনো ছিল না, আমি মানে ভয়ে একটা অস্থির যে আমি ছিলাম কি আর হয়েছি কি। পরে নানা অনেকক্ষণ থাইকা আবার নানা চলে যায়, হুম 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 চলে যাওয়ার পরে আমি ওখানেই কাজকর্ম করি। আর আমি তখন দিন ডিউটি করতাম, রাত্রে একজনই থাকতো হোটেলের মধ্যে, আগে দিনে 3-4 ম্যানেজার মানে হোটেলের মালিক থাকতো, হোটেলের এই উজির ভাইয়ের মা থাকতো, বাপ থাকতো, রান্না বান্না করতো হোটেলে। রাত্রেবেলা একজনই যথেষ্ট, জি খাবার দাবার দিতে, রুটি বানাতে একজনই যথেষ্ট। তো আমি নতুন তো, দিনের বেলায় আমি কাজ করতাম। তো ওই ডাস্টবিনের উপরে, ঠিক আমি ভালো করে দর্শক বুঝে দেওয়া হচ্ছে, ডাস্টবিনের উপরে একদম ময়লার উপরে ছোট্ট একটা একটা টিনের একটা ঘর ছিল, মানে দোকান ছিল একদম ছোট্ট। এটা কি রংপুর শহরের কথা বলছেন? হ্যাঁ, রংপুর শহরের কথা। আচ্ছা একদম ডাস্টবিনের উপরে, হুম একদম যেখানে ময়লা সয়লা ফেলায়, ওখানে আমি রাত্রেবেলা ঘুমাইতাম। পিঁকড়া আকড়া উঠতো, ঠিক আছে, মানে অনেক পোকামাকড় উঠতো। তো লাস্টে একদিন কি হলো, মানে আমি মানে হোটেলের কিছু কাজকর্ম শিখে গেলাম। জি বোমা নামে একটা পোলা ছিল, ও রাত্রে কাজ করতো, ওরে মাঝে মাঝে এখন আমি শিখে গেছি, দিয়ে আমি বিশ্বাসী হয়ে গেছি মোটামুটি। আমি ওরকম ধরনের খারাপ ধরনের ছেলে না, ওরা বিশ্বাস পায় গেছে। পরে আমার রাত্রে শিফটিতে দিল, রাতের শিফটিতে আমি রুটি বানাই, তখন রুটি বানানো মোটামুটি শিখে গেলাম। এখন দিনে তো ঘুমাইতে হবে, দিনে আবার ওই ডাস্টবিনের উপরে ঘুমানো সম্ভব না, মানুষের চিল্লা হাল্লা, তার পাশে মানে একটু দুর্গন্ধ বেশি ছড়ে, গরমের তাপটাও বেশি পড়ে আর কি। জি ওই ডাস্টবিনের উপরে টিনের মধ্যে ঘুমানোর সম্ভব না, তারপরেও ঘুমাই, ঘুম আসে না। পরে রংপুর যে প্ল্যাটফর্ম আছে স্টেশন, জি একদম স্টেশনের সামনেই ঘটনাটা। পরে স্টেশনের মধ্যে যে মানে ঘুমাই, সকালবেলা যে ঘুমাই, শরীরের যে অবস্থা মানে টোকাই পোলা মানে সব বাজে অবস্থা আর কি। জি তাই ঘুমাই পুরো প্ল্যাটফর্মের মধ্যে, যে মানুষ যে বসার জন্য সিটগুলো থাকে, এই সিটগুলোর মধ্যে আমি বসে শুয়ে ঘুমাই। তো মানুষও করে কি, ওই পানির বোতল হাতে থাকে, আইনে দেয় শরীরের মধ্যে পানি ঢাইলা, হেই জমিদারের বাচ্চা, মানুষ বইতে পারে না, তুই এনে ঘুমাই রইছস, ঠিক আছে। মনে মনে নিজের সান্ত্বনা দিতাম, ঠিক আছে তো বসার জায়গা, আমি এনে ঘুমাবো কে। তারপরে ঘুমাইতাম কই রংপুর স্টেশনের মানে বিপরীত সাইডে, মানে ওই যে তেল মানে অন্য অন্য তেলের যে কোম্পানিগুলো আছে, মালগাড়ির থেকে তেল আনলোড করে, ওই ফাঁকা জায়গা আছে, কিছু ঘাস মাস আছে, রোদ্রে শ্যামা পড়ে, জি দিনের বেলা ওখানেই ঘুমাইতাম। মানুষ আবার পায়খানাও করতো ওখানে রাত্রের বেলা, আমিও ওখানে পায়খানা করছি। তখন মানে ওই পায়খানা করার কোনো এরকম কোনো ইয়া না ছিল না আগে, পাবলিক টয়লেট ওখানে আগে এরকম সিস্টেম ছিল না, আমি ওখানে করতাম। তো ওখানে এক ফাঁকে ভালো একটা পরিষ্কার জায়গা দেখে নিয়ে ওই ঘুমাই পড়তাম, ঠিক আছে। বুঝতে পারছি, মানে খুব অবর্ণনীয় জীবন আর কি যেটাকে বলে। হ্যাঁ তার পাশে এভাবে দিন যাইতেছে, পরে এভাবে ঘুম আর হয় না। তো এক পর্যায়ে আমার বললো কি, ওই যে উজির ভাই বললো যে তুই আমার বাড়ির যেয়ে ঘুমাবি। আমি কই আচ্ছা ঠিক আছে, ভাবিটাও ভালো ছিল। হুম তে বাড়ির যাইতাম, ওর একটু দূর হইতো আর কি, হাইটে যে ঘুমাইতাম ওখানে। এর মাঝখানে আমি একটা কথা বলি, বাড়ি ঘর দুয়ার তো সবই ছাড়লাম, হোটেলের খাবার কিন্তু আর মানে ওরকম মায়ের হাতের রান্না বা নানির হাতের রান্না, রাইট মায়ের হাতের রান্নার মতো না। হোটেলের রান্না ভাজা আর ওই আটা দিয়ে ঝোল বানায় ব্যস্ত, আচ্ছা এটা আমার মানে ভালো লাগতো না। তো ওই হোটেলে একটা মাছ রান্না করতো, কাজুলি মাছ নামে আমার দেশে পরিচিত, ঢাকায় সুরমা মাছ করে কয়। জি ওই মাছটা ভাজতো না, মানে রান্না করতো মানে দেশের স্বাদ, মানে মায়ের হাতের স্বাদ বা বাড়ির মতো রান্না হইতো। আমি আবার ওই মাছটা আবার হোটেলে কাজ করতাম, ওই মাছটাই হোটেল থেকে কিনে খাইতাম আমার টাকা দিয়ে, যে আমি খাইতাম আর এই কথা মনে করতাম যে আমি মায়ের হাতে রান্না খাইতেছি বা নানির হাতে রান্না খাইতেছি বা এরকম আর কি। যে হোটেলে কাজ করতেন ওই হোটেলের থেকে কিনে খেতে হতো? জি,
ওই মাছটা শুধু মানে মাছটা ভাজতো না তো, মানে ভালোই লাগতো স্বাদটা আর কি। আর এই মাছটা আমার নানি খুব পছন্দ করতো। আচ্ছা, তো ওই মাছটা আমি কিনে খাইতাম আর মনে করতাম কি নানির সাথে খাইতেছি, এগুলো মনে করতাম। এই যে কল্পনাগুলো যখন শুরু আসলো তখন আমার রাত্রেবেলা আর ঘুম হইতো না। মানে একটু যখন কল্পনা বোঝা শুরু করলাম, এই পিছনের যে কল্পনাগুলো আগে কোনো কল্পনা করে নেই, খালি খাবো কেমনে এই চিন্তা। এখন খাওয়ার চিন্তা সব ঠিক আছে, এখন যে কল্পনা শুরু করলাম যে আমার মা কই, বাপ কই, নানি কই, আর আমি কই যাব এখন, কি করব এখন, তখন আর ঘুম হইতো না। তখন থেকেই আমি আবার শুরু করে দিলাম এই সিগারেটটা বয়া বয়া। ওই যে ফার্মে যে ছিল ওখানে আবার ওই গোসল করতে যেতাম, অনেকে খাইতো, সিগারেট খাইলে একটু মাথা ঘুরতো, আবার মাথা ঘুরলে পরে না শুইলে একদম ঘুম ধরে যেত, ভালোই লাগতো। তো ওই পর্যায়ে ওইখান থেকে আমার বিড়ি টিড়ি, সিগারেট মিগারেট, স্মোকিং এগুলো খাওয়া শুরু করি, এভাবে চলতে থাকে। তারপরে একদিন ওই উজির ভাইয়ের বাড়িতে যাব ঘুমানোর জন্য, দিনের বেলা নাইট ডিউটি করে দিনের বেলা ঘুমাইতে যাব। তে আমার ওই যে কাগজ চোপড়গুলো ছিল এগুলো ইয়ার মধ্যে ছিল, ওই ডাস্টবিনের উপরে যে দোকানটা, একদম ডাস্টবিন কিন্তু ডাস্টবিনের ময়লা দিয়ে ভরা। তো ওখানে ওই দোকানটা ছিল, ওইটার উপরে মানে আমরা থাকতাম, কাগজ চোপড় ছিল। তো আমি কাগজ চোপড় নিয়ে কাগজ চোপড় কাপড় একটা চেঞ্জ করে আমি আবার গেছি উজির ভাইয়ের বারাসার দিকে যাব, ওইখানে যা ঘুমাবো, গোসলটা করে একটা গামছা করে গোসল করে ঘুমাবো। তো যাওয়ার সময় ওই আমার প্যান্টের মধ্যে এমন মানে আমরা আপনার চিনেন না তা জানেন না, মানে চামুকুন যাকে বলে। এটা কি জিনিস? চামুকুন শৈলের মানুষের শৈলের মধ্যে হয়, গরুর শৈলের মধ্যে হয়, একটা উকুন টাইপের আর কি। ঠিক আছে, মানে অনেক বড় একটা দলা, মানে লক্ষ লক্ষ। আপনার শরীরে উকুন? হ্যাঁ, আর প্যান্টের মধ্যে মানে কিভাবে জানি জন্ম নেয়, ওই ডাস্টবিনের উপর থেকে প্যান্টের উপরে আসে লক্ষ লক্ষ। তা আমি এক পর্যায়ে যাইতাছি, যাওয়ার পথে ওই প্যান্টটা পড়ছে, তো আমার শরীর মানে চুলকায় শেষ, পুরো শরীর আমার করে ধরছে এই চামুকুনটা আর কি। তো এক পর্যায়ে আমি টিকতে পারলাম না যে কি এদিকে আমার নিচের দিকে চুলকাইতেছে বেশি, যে কি আমার দেখতে হবে। সে একবার মোটামুটি আমার টয়লেটেরও চাপ আসে, তা আমি একটা খালি একটা জায়গা যাই, ওখানে একটা ঝুট মেল মানে ঝুট পাট মানে আর কি ভাস করে বাঁধতো, বাইন্দে অন্য অন্য জায়গায় দিয়ে পাঠাইতো। তো আমি ওখানে বসে টয়লেট করতে বসলাম দিনের বেলা, একটা ঝোপঝাড়ের মধ্যে টয়লেট করতে বসলাম। আর দেখি কি আমার প্যান্টের নিচে মানে খুলছি তো প্যান্টটা দেখা যায়, ওই জায়গার মধ্যে উকুনের ভরা, একদম চামুকুনে ভরা। হয়তো ঘেন্নার মতো একটা অনুভূতি আসছে প্রিয় শ্রোতা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু পরিস্থিতি তাকে কতটা নির্মমতার জায়গায় নিয়ে গেছে দেখেন। এরকম মানুষ বিরল না, আমাদের ঢাকা শহরে অনেক মানুষ আছে ডাস্টবিনের পাশে পড়ে থাকে। আমরা এই যে অনুষ্ঠান শুনে কালকে যখন রাস্তায় হাঁটা শুরু করবো আমাদের চারপাশেই পড়বে, আমাদের ভিতরে কোনো অনুভূতি জাগে না। বিলিভ মি ওয়ান থিং, মানে আমার কাছে মনে হয় যে আমরা আসলে কোন একটা জড়তার মধ্যে থাকি। একটু যদি মনটা নরম করি, যদি ভাবি যে আল্লাহ তো আমাকে ওই জায়গাটাও রাখতে পারতো, ও আজকে যে জায়গাটায় আছে সেখানে তো আমিও থাকতে পারতাম। কিংবা যে ছোট বাচ্চাটা আপনার কাছে হাত পাততেছে, কী এমন হবে ওকে যদি আপনি 100 টাকা পকেট থেকে বের করে দেন, আপনি গরিব হয়ে যাবেন? আপনার তো অনেক আছে। কী এমন হবে যদি আপনি ওকে একটা ভালো কিছু একটা কিনে দেন? আপনার ওই সময়টা মনে হতে পারে আরে ওরা তো ব্যবসা করে, এরা তো পয়সা টয়সা নিয়ে বাড়ি থেকে বাড়ি করতেছে, গাড়ি করতেছে। আজ পর্যন্ত মানুষের কাছে হাত পেতে কেউ কোটিপতি হয়েছে? তাহলে এই মানুষগুলোকে আপনার দিতে সমস্যা কোথায়? কিংবা সেও যদি হয়েও থাকে, আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, আপনি যাকে গরিব মনে করে দিলেন সেটা তো সব হবেই, সে যদি আপনার সঙ্গে চিট করে থাকে সেটা তার সমস্যা। তো তাহলে দেওয়ার জন্য কত রকমের চিন্তাভাবনা আছে, পজিটিভ চিন্তাভাবনা। ভাই, কেউ বড়লোক হয় না। আপনার মনে হতে পারে নেশা করে, আপনার মনে হতে পারে সে উল্টাপাল্টা করবে আপনার টাকা দিয়ে, আপনার মনে হতে পারে এটা করতে পারে, তাহলে তো আপনি কাউকেই সাহায্য করবেন না। ঠিক আছে, নেশা করলে আপনি তাহলে এনশিওর করেন যে ঠিক আছে আপনার টাকাটা প্রপারলি সে ইউজ করবে, কিন্তু আপনি দান করা থেকে তো বিরত থাকতে পারবেন না। তারপরে ওই পোকাগুলো এখন তো সরল ফালানো সম্ভব না। পরে ওই অবস্থায় যাই হোক ওই বাসায় চলে গেলাম, যে মুখ গোসল করলাম, মোটামুটি গোসল করার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে শুভ, মানে পুরো শরীরে ওই উকুনগুলো আর কি পড়ার মতো না, কিন্তু ওগুলো শরীর থেকে পড়বে না, চামুকুন জায়গায় বলে, মানে ছোট ছোট একদম ছোট ছোট হয় লেগে থাকে। হ্যাঁ, তাই আমি মানে খাটের মধ্যে সাইডে আরেকটা পুরানো চৌকি আছে, ওখানে ঘুমাবো। তো বইছি, চুল কাইতেছে, তো চিরুনি নিয়ে মাথাটা আশ্রিতেছি না, একদম চিরুনির মধ্যে অনেকগুলো উকুন হয়ে গেছে। তো ওই ভাবি আবার দেখছে, দেখার পরে আমার ছিচাক্কা দিতেছে, কয় তুই আজকের পর থেকে আর আসবি না, এখানে ঘুমাবি না, তো শরীরে চামুকুন দিয়ে ভরা, আমার পোলাপানে আর ঘুমাইতে পারবো না, লাস্টে আমার পোলাপানের মধ্যেও এগুলো হবে। এটাই স্বাভাবিক, এটাই কোয়া স্বাভাবিক। আমি তাই মনে করলাম, মনে করার পরে আমি ওখান থেকে আর পরের দিন থেকে যাই না, মানে যতটুকু একটু ঘুমানোর জায়গা হয়েছিল সেটাও নষ্ট হয়ে গেল। পরে ওই ডাস্টবিনের উপরে ঘুমাই, ওই রেল স্টেশনে ঘুমাই, এভাবে ঘুমাইতে ঘুমাইতে থাকি। তার রংপুরে আর ভাল লাগে না, যে ঢাকায় যাব, ঢাকায় যায় মানুষ কত কি করে। ঠিক আছে, ঢাকায় যায়, দেখি ঢাকায় যায় আমি কি করতে পারি, ঢাকায় ভালো ভালো হোটেল আছে। আমার কাছে প্রায় 100 টাকার মতো ছিল। আচ্ছা,
টাকা পয়সা রাখতে পারতাম না, টাকা পয়সা কাজ করতাম না, মানে ছোট ছিলাম তো ওই টাইমেও, বয়স একদমই অল্প ছিল। পরে রাত্রে এই মডার্নে আসার পরে সবাই কয়া টয়ে আসি আমি, আসার পরে এখানে আমি আর একটা কথা বলি, এখানে আমি একটা টুকাই যাইতে চাই, টুকাই কাজে। আচ্ছা, যে ওখানে করে টুকাই পোলাপান আছে, টুকাই, ও কিন্তু আসলে টুকাই না, ওরা চুরি করে। তো ওরা দেখি ভালো চলাফেরা করে, ভালো কিছু করে, হোটেলে এটা খায় ওটা খায়, ঠিক আছে। তা আমি একদিন বলি আমিও তো ওগুলোকে টোকাই কাজে জড়িত হয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে, কয় আচ্ছা ঠিক আছে, তুই মেম্বারের লগে দেখা করিস, সিগনেচার করিস, আচ্ছা ঠিক আছে। একদিন রাত্রেবেলা দেখি কি ওদের ইচ্ছে মতো না গণ ধুলে দিতেছে এই টোকাইদের। হ্যাঁ, আচ্ছা, পরে দেখি কি শুনি কি ওরা চোর, অরিজিনালের চোর, আমার কাছে চুরি করা সম্ভব না। ঠিক আছে, আমি আবার ওই যে ঢাকার দিকে মুভ করলাম, ঢাকার দিকে চলে গেলাম। পরে ঢাকায় 30টা মডার্নে গেলাম, যে বাসের লগে কন্ট্যাক্ট করলাম, 30 টাকা ভাড়া, আমরা ঢাকায় গাবতুলিয়ানে নামাই দিব, 30 টাকা ভাড়া। পরে বাসের মধ্যে উঠলাম, গাবতুলিয়া এসে সকালবেলা নামাই দিল, এক বাটপাড়ের হাতে পড়লাম সকালবেলায়। ঠিক আছে, আমার কাছে 70 টাকা ছিল, আমি নাস্তা পানি করি নাই। তো বাটপাড়টা দেখছে কি গাড়ির সামনে লেখা আছে ঢাকা রংপুর। জি। ওই বাটপাড়ে আমার করলো কি, গাড়ির সামনে আমি আইতাছি, একটু হাঁটার পরে কয় ভাই ভালো আছেন? আমি কই হ্যাঁ। কয় আপনার বাড়ি কই? তো ওই সিটারে করলে ওই লোকটা বললো কি যে আমার বাড়ি মিঠাপুকুর। তা আমি আর রংপুর বললাম না, আমার বাড়ি, আমি করলাম যে আমার বাড়ি পীরগাছা। কয় তুমি তো আমার দেশি লোক, কোন জায়গায় যাবা? ঠিক আছে, আমি কই কোনো জায়গায় যাবো না, আমি ওই জায়গায় কাজের সন্ধানে আইছি। কয় কি কাজ পারো? আচ্ছা, আমি কই কোনো কাজ তো পারি না, হোটেলের কাজ পারি। কই হোটেলের কাজ কোনো কাজ হলো? দেখো ওই দেখো গাবতলির থেকে মোড়ে আইছি, গাবতলির মোড়ে, ওই জায়গায় বালু জাহাজ থেকে নামাইতেছে, টাকার টাকা, এখানে খালি নামাইতে পারবা? আচ্ছা। আমি কই না, বালু টলু এগুলো আমি পারবো না, এত ওজন কাজে পারবো না। কয় তুমি তো বিপদে ফালাই দিলা, এখন কি করা যায়? কয় আছে যাই হোক, সাবান প্যাকেট করতে পারবো সাবান কোম্পানিতে? আমি কই হ্যাঁ এগুলো পারবো। কয় 3000 টাকা বেতন। আমি কই 3000? মনে মনে কই কত টাকা, 3000? তাহলে তো আমি মায়ের জন্য ভালো কিছু নিয়ে যেতে পারবো। তখন আবার মার চিন্তা উঠলো একটু, নানি তো নাই। ঠিক আছে, নানির নামে এটা ওটা করতে পারবো, মামি আমার চুরি করে টাকা দিছিল, মামির জন্য কিছু করতে পারবো আমি, এরকম কিছু চিন্তা ভাবনা আসলো। 3000 আমার কয় কি ওই যে সাবান ফ্যাক্টরি। কয় আচ্ছা ঠিক আছে চলো। কয় তুমি কি নাস্তা খাইছো? আমি কই না নাস্তা খাইনি। কয় যাও ওই নদীর মধ্যে হাত মুখ দিয়ে নাস্তা খাও। কয় দাঁড়াও, তুমি এক কাজ করো, তোমার কাছে যেই কয় টাকা আছে এটা কাগজের মধ্যে পেঁচায়া তুমি ব্যাগের মধ্যে, আমার কাছে একটা ব্যাগ ছিল পলিথিনের ব্যাগ, ওই কাপড়ের ভিতরে মাঝখানে টাকাটা ঢুকায় রাখো। সিকিউরিটি তো চেক করে তোমার এই যে ইয়া করার জন্য, ভিতরে ঢোকার সময় টাকা পাইলে নাস্তা খাওয়ার জন্য রাখা দিব, নতুন অবস্থায় তুমি কিছুই করতে পারবে না। পরে উনি করলো কি, কাগজটা নিতে দিলাম, কয় থাক থাক আমার কাছে দিয়ে কাগজ আছে নাকি। পরে ওনার পকেট থেকে কাগজ বাই করলো, বাই করে আমার দিল কাগজটা, আমি নিজেই পেঁচাইলাম, পেঁচে ব্যাগের মধ্যে থুইতে ধরছি। উনি করলো কি যে কয় এইভাবে না এইভাবে, এই কথা কয় উনি আমার ব্যাগের মধ্যে ওই টাকাটা নিয়ে ব্যাগের মধ্যে হাত ঢুকাইছে, হাত ঢুকায় টাকা থুইছে। কয় দেখো আছে নাকি, দেখো ও বুদ্ধির ঠাইসে ঠাইসে দেখো টাকা কি আছে? আমি কই হ্যাঁ আছে। কয় যাও হাত মুখ ধুয়া দ্রুত খায়া আসো, ঠিক আছে নাস্তা খায়। আমি ওকে হাত মুখ দিতে, আমি নদীর মধ্যে যাবো, হোটেলে তো আমি কাজ করছি, আমার অভিজ্ঞতা আছে, হোটেলে আমি হাত মুখ ধুই। পরে হোটেলে যাওয়ার আগে ওই টাকাটা বাইর করি, আবার টাকাটা ব্যাগে ঢুকেলাম, খাইতে হলে তো টাকা বাই করতে হবে, ঠিক আছে। ওকে চালু আসবে কিন্তু। পরে কিছু দূর যায় টাকাটা বাই করি, বাই করে দেয় কি প্রায় 1 ফিটের মতন একটা লম্বা একটা পেপার। আলটিমেটলি টাকাটা নাই, মেরে দিয়েছে। ঠিক আছে, তাই আমারও কষ্ট লাগলো না ওই টাইম আর কি। কেন কষ্ট লাগলো না? ওই চিটার, ঠিক আছে, মানে কষ্ট লাগলো না, আবার কষ্ট, আমি কিন্তু খাই নাই কিন্তু সকালে একদম না খাওয়া। পরে টাকাটা মনে করেন ওই বেরিবান্ধের উপরে বাতাসের মধ্যে ধৈরা কইলাম হাই রে ঢাকা শহর রে, ঠিক আছে, এই কথা কয়া কাগজটা ওখানে ফালাই দিলাম। সন্ত্রাসগুলো পাইলে ওগুলো 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দাম ছিল, ওগুলো পাইলে নিয়ে চলে যাব আচ্ছা দেশের দিকে। আচ্ছা, ঠিক আছে, ওখানে থাকবে না। তো এরকম চিন্তা ভাবনা ছিল। তো এগুলো পাইতো না, ছোট ছোট ওগুলো পাইতো, ওগুলো দোকানে থাকতো। তো আমি একদিন সিগারেট বাই করার জন্য দোকানে মানে ক্যাশের পিছনে হাত দিছি, আর আমার হাতের মধ্যে একটা ওই এসে বসছে আর কি, পিস্তল এসে বসছে। আমি ভয়ে তো অস্থির, যেটা কি। তারপরে সে কইলো ভয়ের কিছু নাই, ঠিক আছে, এটা থাকে সবসময়, ওই দিয়া যায়, ওরা আবার নিয়ে যায়। তারপরে ওরা এটি নিয়ে গেল। আমি বললাম না, এটি দোকানে থাকলে আমি কাজ কাম করবো না, জি ঠিক আছে, আমি একদম না আশঙ্কা দিয়ে দিলাম। তারপরে উনি ওই শর্টগানও কোনোদিন পাইলো না, ওই জায়গায় 5 গাড়ি পাথর চুরি করলো সে। আচ্ছা, গাড়ি আইনা গাড়ি ওই জায়গারই বললো যে পাথর অমুক জায়গায় যাবে, 5 গাড়ি পাথর চুরি করলো। সে পাথর নিয়ে টাকা পয়সা নিয়ে সব পলাই গেল। সে পলাই যাওয়ার পরে সে ওইখানে, আমি দোকান আবার নিঃস্ব হয়ে গেলাম
পরে ওইখানে আবার লেবারি কাজ করতাম, তখন আমি মোটামুটি বয়স হয়ে গেছে, শক্তি মুক্তি হয়েছে। তার পাশে আমি ওখানে কাজ কাম করতে থেকে আমি বন্ধুদের পরিচয় হয়ে গার্মেন্টসে এক পর্যায়ে চাকরি করি। আচ্ছা, গার্মেন্টসে কাজ করতে 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 মোহাম্মদপুরে একটা গার্মেন্টসে চাকরি করি, ওই একিএস গ্রুপ। ঠিক আছে, আমার ওই টাইমে একটা কথা বলি, আমার শরীরের ওজন ছিল, আমার বয়স ছিল প্রায় 22-23 বছর বয়স ছিল, আর আমার শরীরের ওজন ছিল 39 কেজি। আচ্ছা, ওই সময় আমার বুকের হাড্ডি সব দেখা যেত। তো একিএস গ্রুপ ওইটা, ঠিক আছে, ওইখানে গার্মেন্টস ভাড়া ছিল, ওই গার্মেন্টসটা ভাঙ্গায় হিমায়তপুরে নিয়ে যাবে, নিজের ফ্যাক্টরি করছে। তো যেহেতু ভাঙি করবে, লোকজনের কিছু শর্ট পড়বে, অনেক লোকজন যাবে অনেকজন যাবে না, সেই ক্ষেত্রে আমার ওখানে চাকরি নিলাম। নেওয়ার পরে তে আমার চেহারা দিকে জিএম স্যার আমার নিতে চায় না, মানে এত শুকনা আমার নিতে চায় না, যেহেতু লোকজনের প্রয়োজন আছে, অনেক লোকজন ব্যাপার সেবার আমার নিয়ে নিল, অনেক কথাবার্তা জিজ্ঞেস করে আমার নিয়ে নিল। আমি ওখানে জয়েন করলাম, জয়েন করার পরে ওখানে থাকি, চাকরি বাকরি করতেছি, ভালোই চলতেছি। আমার ওইখানে একটা বন্ধু মানে বড় ভাইয়ের লোকের পরিচয় হয়, মিজান। আমার সমাজ কি জিনিস, আমার মানুষ কি জিনিস, আমার এগুলো শিখাইলো। এর আগ পর্যন্ত আপনি তেমন একটা আইডিয়াও পান না, ফ্যামিলি কি জিনিস, মানে কিভাবে মানুষের লোকের চলাফেরা করতে হয়, কিভাবে কি করতে হয়, আমি কিচ্ছুই জানি না। আমি এমন একটা জগতে ছিলাম, অনেক কজন ছিল ওই জায়গায়, মামা ভাগ্না, ঠিক আছে। তে আমার তো বললাম যে এই মানে একেএস গ্রুপে ঢোকার আগে আমার ওজন ছিল 39 কেজি। তো ওরা আবার শরীরের যত্ন করতো, আমি আবার শরীরের যত্ন মতো কোনো সময় করতাম না, আর ওই টাইমে কোনো কিছু বলতে বুঝতাম না। তো ওদের সঙ্গে যখন মেসে থাকা শুরু করলাম, তো ওরা শরীরের যত্ন করে, ভিটামিন খায়, ক্যালসিয়ামের ট্যাবলেট খায়, পরে বিভিন্ন রকমের ভালো ভালো খাবার খায়। তখন আমি ওদের সঙ্গে থেকে আস্তে আস্তে খাওয়া শুরু করলাম। আর সেই বড় ভাইটা হলো মিজান ভাই। তাই খাওয়া শুরু করলাম, আল্লাহর রহমতে আস্তে আস্তে মনে করেন আমার শরীর ফেরা শুরু হলো। আর ভালো টাকা বেতন পাইতেছি, তখন প্রায় 5-6 হাজার টাকা করে বেতন মাসে পাইতেছি, 6,000-7,000 এরকম বেতন পাইতেছি, ভালো চলতেছি, ভালো পোশাক আশাক। তখন আবার অ্যান্ড্রয়েড ফোন বাড়াইলো, তখন আমি অ্যান্ড্রয়েড ফোনও কিনলাম একটা। আচ্ছা, ঠিক আছে, তখন নিজের খুব ভালোই লাগে। তখন মানে এদিক সেদিক থেকে 2-1টা প্রেমের অফার পাই, আবার দেই, মানে প্রেমের দিকে আস্তে আস্তে মনে করেন চলে গেলাম। তখন একটা মেয়ে আমার খুব পছন্দ হয়, মানে মেয়েটা পছন্দ হয়, আসলে ওরা আমার পছন্দ হয়। ও মানে চোখে দেখি, শুধু কথাবার্তা বলি না, মানে একই জায়গায় কাজ করতে। হ্যাঁ, একই জায়গায় কাজ করি। ও 3 তলায় করে, আমি 4 তলায় করি। এক পর্যায়ে শুধু সিঁড়ির মধ্যে দেখা, ওর মানে লাঞ্চের সময় ছেলেদের সিঁড়ি দিয়ে উঠতো, তাই আমি নামতাম। তা আমি একটু পরেই নামতাম, আর ও একটু পরেই উঠতো, শুধু চোখে চোখ পড়ার জন্য। আচ্ছা, এক কথা দুই কথায় ভালো আমি ওই টাইমে মানে মডেলিং, কাপড় চোপড় দিয়ে মানে ভালো ফ্যাশন শুরু করে দিলাম আর কি। আর ও আমার পছন্দ করা শুরু করলো। আচ্ছা, এক পর্যায়ে ওর জন্য ছুটি হয়, ও একটু পরে বাইর হয়, আমি খুব দ্রুত বাইর হই। বাইর হয়ে মনে করেন বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে লুঙ্গি পরি, সাদা গেঞ্জি গায়ে দেই, মাথায় গামছা বাঁধে, বড় ফোন নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় মোবাইল টিভি, শুধু ওর জন্যই। এক পর্যায়ে ও শুধু মুচকি হাসিটুকু দেয়, একটুকুই। এক পর্যায়ে মনে করেন ওই রাস্তার মধ্যে একদিন নাম্বার নেওয়া হয়, নাম্বার নেওয়া পরে ও নিজে থেকেই নাম্বার দেয়। পরে কথাবার্তা বলতে বলতে মানে খুব দ্রুত আর কি মানে প্রেম হয়ে যায়। কি নাম ছিল মেয়েটার? মেয়েটার নাম ছিল সাথী। ওকে। আর ওর দেশের বাড়ি খুলনা, বাগেরহাট। আচ্ছা, ওকে সবকিছু জানতো আপনার লাভ হওয়ার আগে আপনার কি অবস্থা? না, এগুলো কিছুই জানতো না। আচ্ছা, আর এগুলো আমি বলার সুযোগটাও পাইনি, এর মধ্যেই বিয়ে হয়ে যায়। বিয়েটা খুব দ্রুত হয়ে যায় আসলে। মানে আমার ওরা দেখছে আমার শরীরের খুব ভালো, মনে হচ্ছে বংশ বড় তাও খুব ভালো, এগুলো জানতো না কিছু। এর আগে আমি একটা কথা বলি, যে তার আগে রোজার ঈদ ছিল, মানে কোরবানি ঈদে আমি বিয়ে করছি, আমি এখন বিয়ের দিকেই যাব। যে কোরবানিতে বিয়ে করছি, আর রোজার ঈদে আমি আমার দেশের বাড়িতে গেছিলাম অনেক দিন পর, প্রায় 5-6 বছর মতন, তার বেশি হবো। এতদিন পর আমি দেশের বাড়িতে গেছিলাম। যাই যেহেতু বড় হয়েছি, এখন ফোনের যুগ, যে আমার বাপের নাম দেখা করলাম, তার নাম্বারটা নিলাম আমি। নেওয়ার পরে ঢাকায় চলে আসলাম। বাড়িতে থাকার আমার কোনো পজিশন নেই, কোনো জায়গায় কোনো দাঁড়াবো যে এরকম মনে পজিশন নেই, মানে এক কথা আমার কোনো দেশের বাড়ি নাই। আমি মানে এখন যাকে বলে রোহিঙ্গা আর কি, এরকম সিস্টেম আর কি। আচ্ছা, তো নাম্বারটা নিয়ে ঢাকায় আসার পরে এটা হলো রোজার ঈদের ঘটনা। কোরবানি ঈদে পরে এক পর্যায়ে আমি আবার আমার তো দেশের বাড়ি নেই, আমি কোনো ঈদেতে দেশে যাই না। আমার দেশের বাড়ি থাকলে তো আমি যাব, আমি ঢাকায় থাকি। তো এক পর্যায়ে ওর সাথে প্রেম হয়ে যায়, তে ও দেশে চলে যায়। আমি ও দেশ যাওয়ার সময় আমি হেল্প করি, গাড়ির মধ্যে উঠাই দেই, আছে অনেক ফুল টুল কিছু খাবার কিনা দেই, ঠিক আছে, গাড়িতে উঠানো যাওয়ার জন্য। ও ঢাকায় থাকে, ওর ফুপুর কাছে থাকতো, ওর মা বাপ দেশে থাকতো।
তো উঠাই দেওয়ার পরে আমি ওর সঙ্গে ফোনে কথা কই, ভালো ফোনে কথা কই, ওর আমি ভালো পড়াই ফেলছি আর কি। এক পর্যায়ে ওরা পাগল বানাই ফেলাইছি, মানে আমার কথা দিয়ে আর কি। কথা বলতে বলতে ওর মা একদিন শুনতে পারে। আচ্ছা, ঠিক আছে, ওর মার সঙ্গে বাজারে যেতেছে ভ্যানে করে, তাই আমি ফোন দিছি, কয় কে ফোন দিছে, কয় এরকম এরকম ব্যাপার, আমি একটা ছেলের সাথে ফোনে কথা কই। ঠিক আছে, পরে আমার ছবিও ছিল ওর মোবাইলে 2টা, এই শার্ট, যেই শার্টটা গায়ে দেওয়া আছি এই শার্টটাই আমি এই জন্য শার্টটা গায়ে দিয়েছি আজ থেকে 4.5 বছর আগে শার্ট, ওর ছবি ছিল। পরে ওর মা কয় তে ছেলের সঙ্গে কথা কওয়া যাবে, কয় হ্যাঁ যাবে। পরে আন্টি কয়ে কথা বললাম, কয় তুমি যদি আমার মেয়েকে পছন্দ করো তাহলে আসো দেখি। আচ্ছা, ঠিক আছে, পরে আমার আর ওরকম কোনো কিছুই ছিল না, আমি নির্ভয়ে বললাম ঠিক আছে আমি আসবো, আমার কাছে টাকা পয়সা ছিল, সব কিছু ছিল। আচ্ছা বললাম, নির্ভয়ে বললাম যে ঠিক আছে আমি আসবো। কবে আসবে? ঈদের পরের দিন। তো ঈদের দিন একবার ফোন দিলাম, যে বললাম যে আন্টি আমি ওখানে যে যাবো, কি পরিচয়ে যাব? বললো তুমি আসো, আর সমস্যা নেই, এরপর দেখা যাবে। আসলে আমি ওখানে বিয়ের জন্য এত আগ্রহ হই, একটা ছোট একটা কারণ আছে, আমি এটা ছাইরে আইছি, এখন বলি সমস্যা নেই। মানে আমি যে সময় আমার বউয়ের সাথে প্রেম করতাম, ওই সময় আমার একটা মানে ওর খালতো বোন ছিল, ও আর একটা আমার বন্ধুর সাথে প্রেম করতো। আচ্ছা, ঠিক আছে, তে ওই আমার এখন যে সম্পর্কে জ্যাঠাস লাগে, মানে ওর খালতো বোন, ও আবার বলছিল কি আজ আমার খালা এত ভালো, মানে সে রাগী মানুষ, একটু বড় বড় কথা কয়, কিন্তু সে খুবই ভালো, তার ব্যবহার আচার খুবই ভালো। তা আমার এই জিনিসটা আমার খুব পছন্দ হয়। তা আমি ছোট থেকে যে বড় হয়েছি, কোনোদিন করে সম্মান পাই নাই, মানে সম্মান কি জিনিস আমি এই জিনিসটা কারো কাছে পাই নাই, ওখানে যে প্রথম পাইছি, এই জন্য আমিও মায়াটা লেগে গেছে। জি। পরে আমার বলে যে ঠিক আছে তুমি দিলাম আমার মেয়ের পছন্দ করো, সাথীরে পছন্দ করো, তাহলে আসো। ঠিক আছে, পরে আমি চলে গেলাম ওই জায়গায়, বাগেরহাট, খুলনা বাগেরহাট চলে গেলাম। যা দেখি আসার পর রাত প্রায় 10টার মতন বাজে, ওরা সবার জন্য আমার ওয়েট করে। আমার একটা শাশুড়ি পছন্দ ছিল, যে তোমার মায়ের মতো স্নেহ করে, এরকম আমার একটা দরকার ছিল। আমি মনে মনে এগুলোই খুঁজছিলাম। ঠিক আছে, ওই যে আমার ওই মানে ওর খালতো বোনটা কথাটা কইছে, আমি খুব এদিক দিয়ে আগ্রহ হয়ে গেছি যে ওর মাটা মনে হয় ভালো, যে আমি ওইখানেই মায়ের আদর পাবো, আমার এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তারপরে ওরা সবাই আমার জন্য অপেক্ষায় থাকে, আর 10টা 10:30টার সময় আমি বাগেরহাট যে পৌঁছি, ও পুরো ভ্যান নিয়ে আসে, আসার পরে আমার রিসিভ করে বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর রাত্রেবেলা আমি ওখানে থাকি, সকালবেলা মানুষজন আসে। এক কথায় আমরা সবাই, গ্রামের মানুষ সবাই দেখে পছন্দ করে যে এটা সাথীর প্রেমিকা, সাথীর সাথে রিলেশন করে। ওকে, এখন আমার মনের মধ্যে এই যে একটা কথা, যে আমার ফ্যামিলি বলতো যে মানে কথাটা, আমি এই কথাটা বলবো, এই কথাটা বলার সুযোগ পেলাম না। এই কথার মানে না বলার আগেই, মানে আমার কোনো কিছু ভালো মন্দ কওয়ার আগেই, আর এখানে তারা একটা কথা বলে, আমার মানে যেদিনকে রাত্রেবেলা যাই, আমি কিছু নাস্তা, চানাচুর, বিস্কুট, কিছু ফল এগুলো নিয়ে যাই। তো প্রথমে আমার এগুলাই খাইতে দেয়, আমি যেগুলো নিয়ে যাই এগুলোই দেয়। আচ্ছা, আর আমি ছোট থেকে কোনো ওরকম কোনো ভালো কোনো আপ্যায়ন পাই নাই, কোনো জায়গায় পাই নাই। ঠিক আছে, আমি মনে করছি যে এরকমই মনে হয়, যেগুলো নিয়ে আসে এগুলো দেয়, এগুলো খায় রাত্রে ঘুমাইতে হইব। আচ্ছা, ঠিক আছে, তো আমি জানি না এগুলো যে আরো খাবার দেবে, তা আমি ওগুলো একটু বেশি বেশি করে খাই, মানে জানি যে রাত্রে এগুলো খাই ঘুমাইতে হবে, আর আমার খাবার টাবার দেবে না। তারপরে যা হয় আর কি, ওগুলো নিয়ে যাওয়ার পরে মনে করেন আবার নতুন করে খাবার আসছে, যে পোলাও দেয়, ভাত দেয়, গরুর মাংস, মুরগির মাংস, মাছ ভাজা, বিভিন্ন পদের, মানে অনেক পদের খায়। ফোন নাম্বার নিয়ে আসছিলাম, আমি ওই কথাটা বলবো এখন। পরে কয় কি তুমি কি সাথে বিয়ে করবো? আমি হ্যাঁ বিয়ে করবো। ঠিক আছে, রাজি হয়ে যাই, কয় ঠিক আছে তোমার গার্জিয়ানটা ডাক দাও। এখন আমার তো আর গার্জিয়ান নাই, গার্জিয়ান পাবো কই? ওই যে রোজারিতে নাম্বারটা নিয়ে আসছিলাম, তে আমার বাপরে ফোন দিলাম, তার আমি আব্বা কয়েও কোনোদিন ডাকি নাই। তো ওই সময় ডাকলাম, যে আমার কাছে, আমার মার কাছে আবার টাকা জমাইছিলাম, চাকরি করে ফের 20,000 টাকার মতো জমাইছিলাম। ঠিক আছে, তে আমি আমার আব্বারে ফোন দিই, দিয়া কই এরকম এরকম ব্যাপার, আমি একটা মেয়ের সাথে প্রেম করি, ওরা বিয়ে দিতে চায়, তে আপনি তো আমার বাপ, ঠিক আছে, তে আপনি আমাকে আসেন বিয়ের মধ্যে, আর বিয়ের সময় তো বাপলে লাগে। কয় আমি যে আসবো, আমার কাছে টাকা পয়সা নাই। তা আমি কই আচ্ছা কত টাকা লাগবে, আমি টাকা দিতেছি। ইনি কি আপনার আসল অরিজিনাল বাপ? হ্যাঁ, ইনি আমার অরিজিনাল বাপ। আচ্ছা, তাই আমি কই কত টাকা লাগবে? ঠিক আছে, আমি টাকা পয়সা দিতেছি, আপনি আসেন। কয় আচ্ছা ঠিক আছে, তুমি টাকা দাও। পরে বিকাশ নাম্বার দিল একটা। পরে আমি মার কাছে প্রায় 7,000 টাকা নিয়ে আসলাম। নিয়ে এসে 4,000 টাকা সবই দিয়ে পাঠাতে চাইছিলাম, যে ওইটা তো আমার বাপ, ও খরচাপাতি করবে, আমার তো বাপ থাকলে তো আর কিছু করা লাগবে না। ঠিক আছে, এই প্রথম বাপের সাথে কথা। পরে কিভাবে 4,000 টাকা দিলাম, টাকা পায়া সে ফোন বন্ধ। ঠিক আছে, তারা ফোনে আর পাইতাছি না।
এই জায়গায় মনে করেন বিয়াপাতির মানে মোটামুটি সব মানে লোকজন রেডি, বিয়ে হবে, ঠিক আছে, এরকম পড়ে যায়। ফোনের সারা রাত, বিকেলবেলা রওনা দেওয়ার কথা, বিকেলবেলা সারা বিকেল ফোন পাইলাম না, সারা রাত ফোন দিলাম, ফোনে পাইলাম না। সকালবেলা ফোন ধরলো, আমার এক ছোট ভাই বিয়ে করছিল, ঠিক আছে, আমার বাপের মানে আমার আপন যে বাপ তার অন্য ঘরের মানে একটা আমার ছোট ভাই, ওটা আমার আপন ভাই ধরতে গেলে। তো ও বিয়ে করছিল মানে লালমনিরহাটে, সে ওইখানে যে বয়ে রয়েছে ইয়ার লগে, বিয়ানের লগে দেখা করতে গেছে। এই যে 4,000 টাকা যে আমি পাঠাইছি, আমার আবার তালই নাই, মারা গেছে না কিছু তা জানি না। এই যে 4,000 টাকা পাঠাইছি, এই 4,000 টাকা দিয়ে সে আনন্দ ফুর্তি করে ওই আমার সে তার বিয়ান দিয়ে আবার বিয়ে করছে। ওরে বাবা, মানে আপনার বাপ আমার এই 4,000 টাকা দিয়ে আমারে বিয়ে না দিয়া, ঠিক আছে, এই 4,000 টাকা দিয়ে তার বিয়েন্ডে সে বিয়ে করছে। এক কথা আমার ছোট ভাই শাশুড়িরে সে বিয়ে করছে আবার, এটা আমি পরে জানতে পারি। ভেরি স্ট্রেঞ্জ। ওকে, যাই হোক, হ্যাঁ, তারপর আপনার বিয়েটা হলো কিভাবে? হ্যাঁ, তারপরে আমি তো ওখানে রয়েছি, ফোনে পাইতেছি না, ফোন একদম বন্ধ। মানে ফোনটাও চালু করলো, ওই মহিলা ধরলো, বললো যে উনি চলে গেছেন, ঠিক আছে, তাই ও আসা বাদ। পরে আমার কাছে মার কাছে ফোন দিলাম, আমি তখন একটু মানে অন্য মার কাছে ফোন দিলাম, মা এরকম এরকম ব্যাপার, কি করা যায়? কয় তোর মামারে ফোন দে। মামারে ফোন দিছি, আমার বড় মামা, তো উনি ঢাকার থেকে রওনা দেয় নাই, কয় দিব কয়া মানে মার অপেক্ষা রয়েছে, ঠিক আছে। পরে মা ফোন দিল, মা আবার কিছু টাকা দিল মামারে, ঠিক আছে, এই পকেট খরচের টাকা দিল। পরে মামা আবার সকালবেলা রওনা দিছে, বিকেল হইতে হইতে আইছে। আসার সঙ্গে সঙ্গে পরে ওরা আবার মানে সব কিছু রেডি, পরে বিয়ে দিয়ে দিল। রাত্রেবেলা কাজী অফিসে বিয়ে হয়ে গেল। পরে 2-3 দিন থাকলাম, ঈদের ছুটি শেষ হলো, আমরা আবার ঢাকায় চলে আসলাম দুইজনেই, আমার বউ আর আমি। আমার মামা চলে আসলাম, মামার মতো চলে গেল, আমি আমার বউ নিয়ে থাকলাম ওই জায়গায়, ঠিক আছে। থাকার পরে একদিন পরে আমি আবার আমার শাশুড়িরে সব কথাগুলো খুলে বললাম যে মা, আমি তো আপনাদের ব্যস্ততার কারণে কথাটা বলতে পারিনি, আপনারা তো খুব ব্যস্ত হয়ে গেছিলেন, আর আমিও এই ব্যস্ততার মাঝে জিনিসটা বলতে পারি নাই, আমার একটা মানে ইয়ে আছে, পারিবারিক একটা সমস্যা আছে। কে বাবা বলো, সমস্যা নেই। পরে সব কথাটাই বললাম, আমার বউ কিন্তু তখন জানে না এই কথাগুলো। তো এক পর্যায়ে সব কথাগুলো বললাম যে আমার বাপ এরকম, মা এরকম, খুলে বললো। পরে ওটা কোনো মাইন্ডে নিল না, আচ্ছা যা আবার হয়ে গেছে, ঠিক আছে, তোমরা দুইজনেই ঠিক মতো সংসার করো, এটাই। পরে আমার বউরও আস্তে আস্তে সব বললাম, ও আবার এইসব কথাগুলো শুনতে চায় না। আচ্ছা, মানে আমার জীবনে এত কষ্ট এখনো যদি বলি সে শুনতে চায় না, থাক, ওগুলো যা হয়েছে ওগুলো আমার শোনার দরকার নেই। আচ্ছা, তো আজকে সেই মূলত আপনি জীবনে এত সময় ধরে আপনি আপনার গল্প, হ্যাঁ, এত সময় ধরে আর কারো কাছে বলি নেই। আচ্ছা, তো বিয়ে করলেন আপনি, তারপরে সংসার জীবন শুরু হলো। হ্যাঁ, সংসার জীবন শুরু হলো। সংসার জীবন দুইজনে চাকরি বাকরি করি। চাকরি বাকরি করার মাঝখানে আমরা 1 বছরের মধ্যে একটা বাচ্চা পেটে আসে। পরে ও চাকরি বাকরি করে, অফিস থেকে কিছু টাকা পায়। সেই ক্ষেত্রে চাকরির ছুটি শেষ, আমি বাচ্চার কাহিনীতে যাব এখন। 7 মাসে আমার বাচ্চা মেয়ে হয় কি, মানে বাতাস লাগে না কি ডাক্তারি সমস্যা কি জানি বলে। তে ওই মানে একদিন আমি শাশুড়ি মানে নিতে আইছে, আমার শাশুড়ি আর মামি শাশুড়ি বলে নিতে আইছে, দেশে ডেলিভারি করাবে। আর তার ব্লিডিং শুরু হয়েছে, এমন ব্লিডিং হয়েছে একদম পুরো ফ্লোর ভিজে যেতেছে। তো ওই টাইমে আমি ফোন নিয়ে গেছিলাম, শাশুড়িরা মানে ফোন দেওয়া বাদ দিয়ে আমার মানে নিচে বইয়া খোঁজাখুঁজি দৌড়াদৌড়ি লাগাইছে। পরে যে এক পর্যায়ে আমার ফোন দেয়, ফোন দেওয়া কয় বাবা তুমি আমি তো শাশুড়ির সাথে কথা কই না। পরে বাড়ি আলিয়ে ছিল ওখানে বলে যে তুমি কই, আমি দোকানে। কয় তোমার বউর অবস্থা খারাপ, তুমি দ্রুত আসো। পরে আমি আসলাম, আসে দেখি এই অবস্থা, আমার তো মাথা নষ্ট। হাজার মাথা খারাপ হলেও আমার ওই টাইমে শক্ত হয়ে থাকতে হবে, তখন আমি আছি আর কেউ নেই আমার দেখার মতো। পরে আমি দৌড় দিয়ে রাস্তার মধ্যে আসলাম, এসে একটা অটোরে হাত জোর করলাম যে ভাই একটু মেডিকেলে নিয়ে চলেন। সন্ধ্যার পরে তো ওই টাইমে একদম নিরিবিলি। পরে অটো রাজি হলো না, একটা সিএনজি আসলো, তারে আটকে আমি অনেক রিকোয়েস্ট করলাম, রাজি হলো না। পরে আমি এই মানে হিমায়তপুর থেকে একটু সামনে জলপুর স্ট্যান্ডে আমি বাসা ছিল, তো ওখানে দাঁড়িয়ে চিন্তা করতেছি আমি এখন হিমায়তপুরে যাবো, ওখানে যে কোনো গাড়ি নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে। পরে ওখানে গাড়ি মানে দাঁড়ায় থাকতেই কেমন জানি রাস্তার ওই পাশ যাবো, যে গাড়িতে উঠবো, মানে বাসে বা কোনো কিছু উঠে হিমায়তপুর যাবো। আল্লাহর রহমতে একটা মানে অ্যাম্বুলেন্স আসলো, সীমা হাসপাতালে একটা অ্যাম্বুলেন্স আইসা গ্যাস পাম্পে ঢুকাইলো। ওখানে একটা পাম্প ছিল, পাম্পে ঢুকাইলো। পরে আমি দৌড়ে ওই অ্যাম্বুলেন্সের কাছে গেলাম যে ভাইয়া এরকম ব্যাপার, আমার খুব বিপদ, নিতে হবে। ঠিক আছে, ওরাও খুশি, অ্যাম্বুলেন্সওয়ালাও খুশি যে রুগী পাইলাম, আমি কমিশন কিছু পামু। ঠিক আছে, তে ওরা নিয়ে এলো, নিয়ে সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে গেলো, নিয়ে যে নর্মালে করার জন্য চেষ্টা করলো। পরে হইলো না, পরে আমার বললো সিজার করতে হবে। পরে সিজার করলাম। টাকা পয়সা আমার ছিল ভালোই, আমি কোনো সময় টাকা পয়সা, এখনও টাকা পয়সার উপর লোভ লালসা নাই।
আমার মেয়ের জন্য যা লাগে আমি মানে না খাওয়া হইলেও এখন দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, সিজার করতে হবে, সিজার করলাম, রক্ত লাগবে, রক্ত মনে করেন কার কাছে পাবো, রক্ত কিনাইলাম, মানে যখন যা লাগতেছে মনে কর বিন্দু পরিমাণ কোনো ইয়ে করতেছি না, মানে যখন যা লাগবে তাই দিতেছি। এরপরে সিজার মিজার হইলো, বাচ্চা আমার ওজন হলো 1 কেজি 600 গ্রাম, একদমই ছোটো, এটা একদমই নর্মাল, মানে অস্বাভাবিক। সেই মুহূর্তে আমার ডাক্তার বললো কি দেখো তুমি এটা শিশু হাসপাতালে নিয়ে যাও, না ঢাকা হাসপাতালে নিয়ে যাও, না এখানে ইনাম মেডিকেল হসপিটাল আছে ওখানে নিয়ে যাও, ইনামে নিয়ে গেলেই ভালো হইব, খরচা বেশি হলেও ভালো হবে। বাচ্চার বয়স কত এখন? এখন আমার 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা, তারপর আমার আর মাথায় কাজ করতে, আমি ওই সরকারি হাসপাতালে নিয়ে গেলে তো বাচ্চা আমার যে ছোট, ঠিক আছে, সরকারি হাসপাতালে নিয়ে গেলে তো মরেই যাবো নিয়ে যেতে যেতে, ঠিক আছে। পরে আমি আবার টাকা পয়সার দিকে তাকাইলাম না, ইনামি নিয়ে গেলাম। ইনামি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বললো যে আইসিইউতে রাখতে হবে, আপনার পার ডে খরচ হবে 17 থেকে 20 হাজার টাকা প্রতিদিন 24 ঘন্টায়, 17 থেকে 20 হাজার টাকা খরচা হবে। আমি আবার কোনো টাকা পয়সার দিকে তাকাইলাম না, আমার একটা কিছু আছে টাকা পয়সা ছিল ওই টাইমে। পরে আমি ভর্তি করে দিলাম, ভর্তি করে দেওয়ার পরে এই নামে আইসিইউতে ভর্তি হইলো। আমার বউ এদিকে ওই সীমা হসপিটালে, আমি একাই, মানে আধা ঘন্টা পর পর আমি মনে করেন ছুটাছুটি করতেছি এই হাসপাতাল থেকে এই হাসপাতালে, মানে আধা ঘন্টাও লাগে না, আইতাছি যাইতেছি এরকমই করতে করতে এক পর্যায়ে ওখানে আর যারা অনেক বাচ্চা আনছিল ওদের সাথে কথাবার্তা বলি, বলার পরে আমার বাচ্চা ওদের মানে সঙ্গে আমার কাছে আল্লাহর রহমত অনেক সুস্থ মনে হয়। ঠিক আছে, পরে আমার কয় ভাই এখানে থাকলে আপনি মারা যাবেন, টাকা পয়সা দিতে পারবেন না, আপনি নিয়ে যান আপনার বাচ্চারে, নিয়ে যা কোনো সরকারি হাসপাতালে ভর্তি করেন, না হয় অন্য ব্যবস্থা করেন। কিন্তু আমার বাচ্চা সুস্থ মনে হয় আমার কাছে সব দিক দিয়ে, মানে কথাবার্তা শুই না, ডাক্তারের কাছেও শুই না মনে হয়, এবং মানুষের মুখেও, মানুষ তো অনেক কিছুই জানে, মানুষ ডাক্তার না হলেও মানুষের মুখের কথা অনেক কিছুই। পরে আমি এক কথা রিলিজ করাইলাম, 2 দিন পরে আমার প্রায় 30 হাজার টাকার মতন বিল আসলো 2 দিনে। ঠিক আছে, পরে ওই বিল টিল দিয়ে আমি পরিশোধ, মানে টাকা আবার এই সময় কারো কাছে নাই, প্রায় 70-80 হাজার টাকার মতো। বাচ্চাটার কি হলো এটা বলেন। খরচ হলো, আপনি বাচ্চাটার পিছনে খরচ করেছেন যেভাবেই পারেন না কেন, পয়সাগুলো খরচ করেছেন, টাকা পয়সা খরচ করে বাচ্চাকে সুস্থ করেছি। পরে আমার বউরে এনে টাকা তো কে দেখবে এখানে, পরে আমার বউরে ওই অবস্থায় পরে গাড়ি দিয়ে খুলনা বাগেরহাট পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পরে ওখানে এখন ওই প্রায় 8-9 মাস থাকলো, থাকার পরে আবার আইসি। এখন আপনার ওয়াইফ কি আপনার সঙ্গে থাকে? হ্যাঁ, এখনো ওয়াইফ আমার সঙ্গে থাকে। কি করেন আপনি? আপনি গার্মেন্টসে জব করি। আপনার ওয়াইফ কি এখন কিছু করে না, বাসায় বাচ্চা কাচ্চা দেখে। আপনার সংসারটা মোটামুটি সচ্ছল? হ্যাঁ, এখন আল্লাহর রহমত ভালোই চলতেছে। আচ্ছা, পয়সা টয়সা খেয়ে ঠেয়ে কিছু থাকে না, থাকার ওরকম সিস্টেম নাই। আচ্ছা, কিন্তু দিন শেষে তো না খেয়ে থাকতে হয় না, কারোর কাছে হাত তো পাততে হয় না। আজকে এই জীবন গল্পটা প্রচার করতে গিয়ে প্রিয় শ্রোতা, বহুবার চোখের কোণে অনেকেরই আমি জানি যারা শুনেছেন, বা আমার নিজেরও অনেকবার চোখের পানি এসছে। মামুনের যে জীবন গল্প, এই জীবন গল্পে ভয়ানক রকমের সংগ্রাম, খুব অল্প করেই এখানে আজকে আমরা যতটুকু আনতে পারি। আমার জীবনে আরো অনেক কষ্ট আছে, আমি জানি এটা স্বল্প সময়ে তুলে আনাও সম্ভব না, কিন্তু একটা জিনিস দেখেন, ওর পরাজয় হয়নি। কিভাবে পরাজয় হয়নি আমি আপনাকে বলি। আপনার তো ছেলে হয়েছে না? মেয়ে। আচ্ছা, আমি তো মনে করি এটাই আপনার মা, তাই না? আমি এটার মা মনে করি, আর আমার স্বপ্ন ছিল তোমার একটা মেয়ে হোক। আলহামদুলিল্লাহ। আমি কি নাম রেখেছেন মেয়ের? মরিয়াম। আচ্ছা, খুবই চমৎকার নাম। একটা যেটা হচ্ছে যে একটা তো জানেন, আল্লাহ যার প্রতি সবচেয়ে খুশি থাকে আল্লাহ তাকে মেয়ে দেয়, মানে এটা কিন্তু রসুলের হাদিস। এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ যার প্রতি সবচেয়ে খুশি থাকেন তাকে আল্লাহ কি দান করেন? প্রথমে কন্যা সন্তান, তারপরে কি দান করেন? কন্যা সন্তান, তারপরে কি দান করেন? কন্যা সন্তান। 3 বেলায় কন্যা সন্তানের কথা বলা হয়েছে। সুতরাং আপনার উপর আল্লাহ খুব খুশি, এটা বোঝা যায়। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে যে আপনি আপনার জীবনে যতটা সংগ্রাম করেছেন, যতটা কষ্ট করেছেন, তার থেকে তো আল্লাহ আপনাকে এখন অনেক ভালো রেখেছে। হ্যাঁ, আমি সবসময় মানে যে কোনো জিনিস, ভালো জিনিস খাইতে গেলে, কোনো জিনিস ভালো কাপড় চোপড় পরলেও আমি আল্লাহর কাছে শুকরিয়া দিই, আল্লাহ তুমি আমার অনেক অনেক নামাজ পড়ে আমি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার অনেক অনেক হাজার হাজার কোটি গুণ, এরকম ভাবেই বলি আল্লাহর কাছে আমি, আল্লাহ তুমি আমার শুকরিয়া রেখেছি। দ্য মোরাল অফ দিস স্টোরি ইজ দিস, প্রিয় শ্রোতা, একটা মানুষের সুখী হওয়ার জন্য কোটি কোটি টাকার দরকার নাই।